নমস্কার বন্ধুরা। এর আগে আমরা ডায়াবেটিস মেলিটাস সম্পর্কে অর্থাৎ কিনা যেটাকে জেনারেলি ডায়াবেটিস বলা হয় সেই ডায়াবেটিস সম্পর্কে ডিটেলসে সব কিছু জেনে নিয়েছি। কিন্তু ক্লাস 11-এর বই খুললে আমরা দেখতে পাবো যে আরও এক ধরনের ডায়াবেটিস আছে। কি না, ডায়াবেটিস ইনসিপিটাস। তো তাহলে সেটা তো বলা হলো না। তো সেই ডায়াবেটিস ইনসিপিটাস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো তাহলে ফার্স্ট একটা ডায়াবেটিস ইনসিপিটাস একটা সিম্পল ডেফিনেশন দেখে নি। এখানে দেখো লেখা আছে যে এটা একটা আনকমন ডিসঅর্ডার যাতে কিনা বডিতে ফ্লুইডের ইমব্যালেন্স হয়। ঠিক আছে, এবার এই ফ্লুইডের ইমব্যালেন্সটা কি রকম? দেখো ফ্লুইডের ইমব্যালেন্স কিন্তু বিভিন্ন কারণে হতে পারে এবং বিভিন্ন ভাবে হতে পারে। এইখানে যেটা বলা হচ্ছে তাতে কি হয় জানো, যেটুকু জল আমরা খাবো সেটুকু জলই আমাদের ইউরিন দিয়ে বেরিয়ে যাবে, মানে ইউরিন আকারে বেরিয়ে যাবে। তাহলে লসটা কি হলো না, লস হচ্ছে যে ধরো জল খেলাম, সেই জলটাই যদি পুরোটাই ইউরিন হিসাবে বেরিয়ে যায় বা মোস্ট অফ দা পোর্শনে যদি ইউরিন হিসাবে বেরিয়ে যায়, তাহলে শরীরের যে সেলগুলো ছিল সেই সেলগুলো কি প্রপার জলটা পেলো? পাবে না নিশ্চয়ই। তা তখনই জলের যে ইমব্যালেন্সটা হবে, তখনই যে জল যে স্কারসিটিটা হবে, সেইটাই হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাসের জন্য হয়। দেখো এখানে ওইটাই লেখা আছে যে এই জন্য লার্জ অ্যামাউন্ট অফ ইউরিন প্রোডাকশন হয়। আমি কি বললাম? এবং তার সঙ্গে সঙ্গে ব্যক্তি অনেক তৃষ্ণা অনুভব করে। কি বললাম যে বেশি জল খাবে, কিন্তু জল খেলেও জলটা শরীরে ধরে রাখতে পারবে না, জলটা ইউরিন আকারে বেরিয়ে যাবে। কারণ ধরে রাখার যে মেকানিজমটা, সেই ধরে রাখার মেকানিজমে কোনো একটা সমস্যা হয়। কি সমস্যা সেটা আমরা পরে জানবো। মোট কথা এটুকু তো বুঝতে পারলে যে জল খেলাম কিন্তু ধরে রাখার মেকানিজমে কোনো একটা সমস্যা হওয়ার জন্যই ইউরিনের পরিমাণ অনেক বেড়ে যায়, সেইটাই হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। এবং আলটিমেটলি অবশ্যই শরীরে একটা জলের ইমব্যালেন্স তো হচ্ছেই। কারণ আমরা জানি যে শরীরের প্রত্যেকটা সেলের কি কতটা, মানে জলের গুরুত্ব কতটা। কারণ সেলের তো মেন জিনিসটাই জল, প্রোটোপ্লাস্টটাই তো মেন, প্রোটোপ্লাস্টের মেন তোমার কম্পোজিশনটাই তো জল। সুতরাং জলের গুরুত্ব তোমরা বুঝতেই পারছো। তাহলে জলের ইমব্যালেন্স হলে শরীরে সমস্যা হবে। তো এই ডিজিজে এই জিনিসটাই হয়। ঠিক আছে, বেশ, নেক্সট আসছি আমরা যে তাহলে হয় কেন। কারণ আমরা যে কোনো তোমার সায়েন্সে যে কোনো জিনিস পড়তে গেলে প্রথমেই পড়তে হবে যে কেন হয়, কিভাবে হয়, এই জিনিস। তাহলে কেন হয়টা ফার্স্টে আসি, তারপরে কিভাবে হয় সেটা পরে জানছি। দেখো কেন হয় এর মধ্যে বলছে যে দুটো কারণ মেন। একটা হচ্ছে এডিএইচ না থাকার জন্য, আর একটা হচ্ছে এডিএইচ এর প্রতি রেসপন্স না হওয়ার জন্য। এইবার সমস্যা হচ্ছে যে এডিএইচ কি জিনিস। আমি তো এডিএইচ কি জিনিস সেটাই বলি নাই। তাহলে এডিএইচ না থাকা আর এডিএইচ এর প্রতি রেসপন্স না থাকা এটা বুঝবো কি করে? তো বোঝার জন্য এডিএইচটা আগে পড়ি। দেখো অনেকেই কিন্তু জানো যে এডিএইচ হচ্ছে তোমার অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। এবারে এই অ্যান্টি ডাইইউরেটিক হরমোনকে আরো দুটো নামেও কিন্তু বলা, মানে আর ডাকা হয় আর কি। একটা হচ্ছে ভেসোপ্রেসিন, আর একটা হচ্ছে আর্জিনিন ভেসোপ্রেসিন। কেন নাম এই হরমোনটার অ্যান্টি ডাইউরেটিক, কেন আর্জিনিন ভেসোপ্রেসিন বলা হয়, বা কেনই বা ভেসোপ্রেসিন বলা হয়, সেই সমস্ত কারণ কিন্তু বলবো একে একে। কিন্তু আগে দাঁড়াও, এডিএইচটা কি সেটা আগে জেনে নি। তাহলে হরমোন নাম আছে, তার মানে নিশ্চয়ই কোনো একটা হরমোনই হবে। তো এটা একটা হরমোন যে কি করে বডিতে ওয়াটার ব্যালেন্সকে রেগুলেট করে। স্বাভাবিক, কারণ আমি ফার্স্ট স্লাইডেই বললাম যে বডির ওয়াটার ব্যালেন্সের রেগুলেশনে একটা সমস্যা হয়। তার মানে নিশ্চয়ই যে এই আর একটা জিনিস বললাম যে এডিএইচ না থাকা বা এডিএইচ এর প্রতি রেসপন্স না থাকার জন্য এই জিনিসটা হয়। তাহলে নিশ্চয়ই এডিএইচটা ওয়াটার ব্যালেন্সের রেগুলেশনের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত। সেই জন্যই তো এডিএইচ না থাকার জন্য এটা হচ্ছে। তো এইটাই এখানে লেখা আছে যে এটা একটা হরমোন যেটা কিনা শরীরে জলের ব্যালেন্স রক্ষা করার সঙ্গে যুক্ত। এবং কিভাবে সেটা করে না, কিডনিকে বলে যে যে জলটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছিল সেখান থেকে কিছুটা জল তুমি অ্যাবজর্ব করে বা রিঅ্যাবজর্ব, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট শব্দ হচ্ছে রিঅ্যাবজর্ব করে নাও, যাতে শরীরের জলের ব্যালেন্সটা ঠিক থাকে।
এইবার রিঅ্যাবজর্ব কেন বলা হচ্ছে সেটা কিন্তু আমরা পরে জানবো। আপাতত এটুকু তো জানলে যে এডিএইচ অ্যাকচুয়ালি কি না, এটা একটা সিম্পলি একটা হরমোন যেটা কিনা শরীরে জলের ব্যালেন্স রক্ষা করে। কিভাবে ব্যালেন্স রক্ষা করে না, কিডনিকে বলে যে শরীরে জলটা বের করে দেওয়ার সময় যে পরিমাণ জল আমার রাখা সম্ভব সেই পরিমাণ জল কিন্তু শরীরে রেখে দিতে হবে। যেটুকু পারবো না বা যেটুকু আমার ওই নোংরা বা মানে কি বলবো তোমার মেটাবলিক ওয়াস্ট বের করার জন্য দরকার সেটুকু জলই তুমি শরীর থেকে বের করো, বেশি বের করো না। এই জিনিসটাই বলারই কাজ হচ্ছে এডিএইচ। ঠিক আছে, বেশ। নেক্সট আসছে দেখো যে কেন অ্যান্টি ডায়াবেটিক নাম। আমি বললাম যে কেন নাম সেগুলো বলবো, কারণ এগুলোও কিন্তু জানার দরকার। দেখো অ্যান্টি ডাইউরেটিক, এখানে অ্যান্টি একটা শব্দ আছে আর ডাইউরেটিক একটা শব্দ আছে। তাহলে ডাইউরেসিস এই কথাটার মানে হচ্ছে ইউরিন প্রোডাকশন, অর্থাৎ মানে ইউরিন প্রোডাকশন হচ্ছে ডাইউরেসিস। তাহলে অ্যান্টি ডাইউরেসিস যেটা সেটা তো আমরা নিশ্চয়ই ডাইউরেসিস কে বাধা দেবে যেটা সেটাই। তার মানে ইউরিন প্রোডাকশনকে বাধা দেওয়া সেটাই হচ্ছে অ্যান্টি ডাইউরেসিস। এবং নিশ্চয়ই তাহলে এই হরমোনটা কোনো না কোনো ভাবে ইউরিন প্রোডাকশনকে বাধা দেয়। আমি একটু আগেই বললাম যে কিডনিকে বলবে যে শরীর থেকে জল বের করার সময় এক্সেস মানে যতটুকু জল দরকার আছে ততটুকু কিন্তু রেখে দাও, যেটুকু না পারলে নয় সেটুকুই ইউরিনে বার করো। তার মানে কি, তার মানে হচ্ছে ইউরিন প্রোডাকশনকে সে কিন্তু ইনহিবিট করবে। ঠিক আছে, সেটাই এখানে লেখা আছে দেখো যে এডিএইচ কিডনিকে ওয়াটার রিটেইন করতে বেশি বলে অ্যাকচুয়ালি, বা রিঅ্যাবজর্ব মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট শব্দ। বারবার কথাটা বলছি যে রিঅ্যাবজর্ব কেন বলছি বলবো পরে। তাহলে ব্লাড থেকে ছাঁকার সময় যে জলটা যেটা বেরিয়ে চলে আসছে সেই জলটাকে রিঅ্যাবজর্ব করার কথা বলে কে, এডিএইচ। কাকে বলে, কিডনিকে বলে। ঠিক এইভাবেই ইউরিন ভলিউমকে সে ডিক্রিজ করে। বোঝা গেল কেন অ্যান্টি ডায়াবেটিক। বেশ, এবার আমরা যেটা জানবো যে তাহলে কাজটা করে কি করে। আমি একটু আগেই বললাম যে সায়েন্স পড়তে গেলে প্রথমে প্রশ্ন আসে কেন বা কিভাবে, কেন এবং তারপরে আসে কিভাবে। তাহলে কেন তোমার ডায়াবেটিস ইনসিপিটাসটা হয় সেটা আমরা জানলাম, এবারে কিভাবে হয় সেটা আমাদেরকে জানতে হবে। তাহলে কিভাবে এডিএইচ এই কাজটা করে সেটাই জানলেই জানা হয়ে যাবে। তো দেখো যখনই কোনো কারণে শরীরে হাই ব্লাড প্রেশার, হাই ব্লাড অসমোটিক প্রেশার হবে। হাই ব্লাড অসমোটিক প্রেশার মানে কি, মানে হচ্ছে ব্লাডে তোমার সলিউটের পরিমাণ বেড়ে গেছে, সলভেন্টের পরিমাণ কমে গেছে, মানে সোজা বাংলায় ব্লাডে জলের পরিমাণ কমে গেছে। ঠিক আছে, এবারে এইটা কি কি কারণে হতে পারে। এক হতে পারে তোমার হেমারেজের কারণে, কোন রকম হেড ইনজুরি, অথবা ডায়রিয়ার কারণে হতে পারে যখন এক্সেসিভ জল বেরিয়ে যাচ্ছে শরীর থেকে। আবার কোন রকমের এক্সেসিভ সোয়েটিং এর জন্য হতে পারে, প্রচুর ঘামছি তখন হতে পারে। সুতরাং এই এই সময়ে কিন্তু ব্লাডে অসমোটিক প্রেসারটা কিন্তু বেড়ে যেতে পারে। যেই বেড়ে গেল সেটাকে সেন্স করার জন্য বসে আছে কে, অসমো রিসেপ্টর। অসমো রিসেপ্টর ইজ এ কালেকশন অফ নিউরনস, যেটা থাকে কোথায়, সেটা হচ্ছে হাইপোথ্যালামাসে থাকে। আর হাইপোথ্যালামাস থাকে কোথায়, ব্রেনে। সুতরাং তাহলে ব্রেনের হাইপোথ্যালামাসে যে অসমো রিসেপ্টর সেন্টারটা আছে সে তখন ওই জিনিসটা সেন্স করলো। কি সেন্স করলো না, ব্লাডে অসমোটিক প্রেসারটা বেড়ে গেছে, এবার কিছু করতে হবে। কি করবে, অসমো রিসেপ্টর তখন হাইপোথ্যালামিক নিউরোসিক্রেটারি সেলকে অ্যাক্টিভেট করবে। এদের কাজ কি, এদের কাজ হচ্ছে এডিএইচ তৈরি করা। দেখো এই কথাটা বললে হয়তো তোমরা অনেকেই বলবে যে আমরা তো পড়েছি যে পস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএইচ তৈরি হয়। না, একটু মডিফিকেশন দরকার। পোস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএইচ তৈরি হয় না, তৈরি হয় হচ্ছে তোমার হাইপোথ্যালামাস থেকে, কিন্তু রিলিজ হয় পোস্টেরিয়র পিটুইটারি থেকে। কিভাবে বলছি জিনিসটা দেখো, ছবি দেখিয়ে বলবো। তাহলে এই নিউরোসেক্রেটারি সেলকে যেই অ্যাক্টিভেট করলো, এই সেলগুলো তখন কি করবে, এই সেলের ভিতরে তখন কিছু এডিএইচ কন্টেনিং ভেসিকেল থাকে। এবার এই ভেসিকেল গুলোকে সে এক্সোসাইটোসিস করবে। হলো, এবার আমি বললাম এবার ব্রেনে তো তোমার ওই জায়গায় তো
নিউরন আছে, আমি তো বললাম অসমোরিসেপ্টর এখানে নিউরন আছে, আবার নিউরোসিক্রেটারি সেলকেই অ্যাক্টিভ করছে। তাহলে এই যে নিউরন গুলোর মধ্যে যে এডিএইচ কন্টেনিং ভেসিকেল গুলো আছে, সেই ভেসিকেল গুলো এক্সোসাইটোসিস হলে আসবে কোন দিকে? ডেনড্রন পজিশন থেকে অ্যাক্সনের টার্মিনাল পজিশনের দিকে চলে আসবে। তাহলে ছবিটা দেখি, দেখো কেমন। দেখো, এই হচ্ছে হাইপোথ্যালামাস রিজন, ঠিক আছে। এবার এখানে যে প্যারাভেন্ট্রিকুলাস নিউক্লিয়াস যেটা আছে, সেখানে অ্যাকচুয়ালি জিনিসটা তৈরি হবে, কি তৈরি হবে? এডিএইচ তৈরি হবে। এবার এই এডিএইচ তৈরি যখন হবে, তখন এই এই মানে তৈরি হবে মানে কি, ওই ভেসিকেল গুলো এক্সোসাইটোসিস হবে। ভেসিকেল কন্টেনিং তোমার এডিএইচ তখন কি করবে, এই নিউরনটার মধ্য দিয়ে এসে এই টার্মিনাল পজিশনে আসবে, অ্যাকশন টার্মিনাল পজিশনে আসবে। এবং সেই টার্মিনাল পজিশন কোন জায়গায় সিচুয়েটেড? আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটা ফুলো মতো, এটাকে কি বলে? পোস্টেরিয়র পিটুইটারি বলে। তাহলে ছিল হাইপোথ্যালামাসে, চলে এলো পোস্টেরিয়র পিটুইটারিতে। কিভাবে এলো? এই নিউরনের মাধ্যমে এলো। কোন পাথওয়েতে এলো? হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল ট্র্যাক্টের মাধ্যমে এলো। এই জায়গাটাকে হাইপোথ্যালামিক হাইপোফাইসিয়াল ট্র্যাক্ট বলে, ঠিক আছে। তাহলে এই নিউরনের মাধ্যমে এলো কোথায়? হাইপোথ্যালামাস থেকে এলো পোস্টেরিয়র পিটুইটারিতে। এইবারে দেখো, পোস্টেরিয়র পিটুইটারিতে কিছু ব্লাড ক্যাপিলারি আছে। এই ব্লাড ক্যাপিলারিতে তখন অ্যাকচুয়ালি এডিএইচ টা চলে যাবে, এবং এই ব্লাড ক্যাপিলারির মাধ্যমেই সারা দেহে, মানে যেখানে যেখানে দরকার আর কি, সেখানে সেখানে এডিএইচ টা ছড়াবে। এবারে কোথায় কোথায় দরকার? যেখানে যেখানে তার কাজ আছে সেখানে সেখানেই নিশ্চয়ই দরকার হবে। তো দেখো, সেটাই এখানে লেখা আছে, তিন জায়গায় কাজ আছে। এক হচ্ছে কিডনি, এক হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, এক হচ্ছে স্মুথ মাসেল। কিডনিতে কি কাজ করবে? আমি শুরু থেকেই বলছি যে ওয়াটার রিটেইন করতে সাহায্য করবে, যাতে ইউরিন আউটপুটটা কম হয়, ঠিক আছে। বেশ, তা আর কি? সোয়েট গ্ল্যান্ড, দেখো যদি আমাকে জল ধরে রাখতেই হয়, শরীরে যদি জলের পরিমাণ কমে যায়, তাহলে কি কাজ হতে পারে সোয়েট গ্ল্যান্ডে? বেশি ঘাম যেন না হয়, তাই না? বেশি ঘাম হলে তো শরীরের জলটা বেরিয়ে যাবে, তাহলে বেশি ঘাম যেন না হয় সেটাই দেখতে হবে। তো সেটাই এখানে বলা হচ্ছে এডিএইচ করে যে সোয়েট গ্ল্যান্ডের অ্যাক্টিভিটিটাকে কমিয়ে দেয়, ফলে কি হবে? এক্সেসিভ সোয়েটিং হবে না, হলো। আর কি? ব্লাড ভেসেলের চারিদিকে যে স্মুথ মাসেল লেয়ার আছে, তার কন্ট্রাকশন করবে। তার কন্ট্রাকশন করলে কি হবে? লুমেনটা ছোট হবে, ব্লাড ভেসেলের লুমেনটা ছোট হবে, তখন তুলনামূলক কম ব্লাড চারিদিকে ছড়াবে, ঠিক আছে। এটাও কিন্তু ওই ওই এডিএইচ কাজটা করে, বুঝা গেল? বেশ, এরপরে আসছে যে দেখো, এই যে তিনটে কাজের কথা বললাম, এই তিনটে কাজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে কিডনি। সেই জন্য কিডনির কাজটাই আমাদের শুরুতে দেওয়া ছিল, দেখো শুরুতেই দেওয়া আছে। তাহলে কিডনির কাজ নিয়েই আজকের কিন্তু আমাদের মেন আলোচনা। কারণ হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস মেনলি কিডনির কাজের জন্যই, কিডনিতে কিছু একটা সমস্যা টমস্যা হয়, সেই জন্যই হবে, বুঝা গেল? বেশ, তাহলে কিডনিতে কি করে এডিএইচ কাজ করে, কিভাবে কাজ করে, সেটা আমরা জানতে হবে। তো এই লাইনটা এখানে ক্লিয়ার লেখা আছে যে কিডনির যে কালেক্টিং ডাক্ট আছে, সেই কালেক্টিং ডাক্টে ওয়াটার রিঅ্যাবজর্পশন করতে সাহায্য করে হচ্ছে এডিএইচ। এবারে এইটা কিন্তু গোটা জিনিসটার একটা এক লাইনে ব্যাখ্যা, ঠিক আছে। কিন্তু আমাদেরকে একটু ডিটেলসে জানতে হবে, ডিটেলস একটু ক্লিয়ার করে জানতে হবে। অনেকে নেফ্রন জানে, কিন্তু নেফ্রনের স্ট্রাকচারটা একটু হয়তো ভুলে গেছে, বা কালেক্টিং ডাক্ট কোন জায়গাটা ছিল একটু দেখিয়ে দিলে ভালো হতো। সবই দেখিয়ে দেবো, এবং অবশ্যই রিঅ্যাবজর্পশন কেন বলছি সেটাও বলবো। তো দেখো, এইটা হচ্ছে একটা নেফ্রনের স্ট্রাকচার, এবং আমরা জানি যে নেফ্রন হচ্ছে কিডনির ফাংশনাল ইউনিট। এইবারে এই জিনিসটা তোমরা সকলেই জানো যে এই জায়গাটা হচ্ছে গ্লোমেরুলাস, বোমেন্স ক্যাপসুল, তারপরে এখানে আছে প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল, তারপরে এটা হচ্ছে হেনলিন লুপ, এর হচ্ছে ডিসেন্ডিং লুপ, অ্যাসেন্ডিং লুপ, ঠিক আছে। তারপরে এটা হচ্ছে তোমার ডিস্টাল কনভলিউটেড টিবিউল, এবং এই গাছের মতো অংশটা হচ্ছে, গাছের কাণ্ডের মতো অংশটা হচ্ছে তোমার কালেক্টিং ডাক্ট, ঠিক তো? বেশ, এই জিনিসটা আমরা জেনে নিলাম। এবং এরপরে দেখো যে আমি এখানে দেখাচ্ছি যে কোথায় কি কি অ্যাবজর্ব হয়।
ফার্স্টে দেখো এই জিনিসটা বলি, এই জায়গাটা দেখায় যে যখন অ্যাফারেন্ট আর্টেরিয়াল দিয়ে ব্লাডটা এলো গ্লোমেরুলাসে, তখন ব্লাডটা এলো এবং এখানে ছাঁকনি হবে। এই জায়গাটা একটু বড় করে দেখায় দেখো, এই যে এই জায়গাটায় এখানে ছাঁকনি হয় আমরা জানি। এবার এখানে বিভিন্ন স্লিট থাকে, প্রথমে রেনাল এপিথেলিয়াম থাকে, হ্যাঁ, তারপরে তোমার ফিল্ট্রেশন স্লিট থাকে, পোডোসাইট থাকে, তার আঙুলগুলো পেডিসেল দিয়ে একটা স্লিট তৈরি করে, এই সব জিনিসগুলো আছে, এর ডিটেলস আমরা যাচ্ছি না। কিন্তু এটুকু তো জানি যে যখন অ্যাফারেন্ট আর্টেরিয়াল দিয়ে ব্লাডটা এলো, ব্লাডটা এখানে ছাঁকনি হওয়ার সময় কি কি ছাঁকনি জিনিস হয়? এক হচ্ছে ব্লাড সেল আর প্লাজমা প্রোটিন, এই দুটো জিনিস ব্লাডেই থেকে যাবে, এই দুটো জিনিস কিন্তু ছাঁকনি হয়ে বেরিয়ে যাবে না। হলো এই দুটো জিনিসই শুধু রয়ে যাবে। এই প্রোটিন কেন থাকে না, এখানে নেগেটিভ চার্জের একটা ব্যাপার আছে, সেগুলো আলাদা ব্যাপার। মোট কথা থাকে কি, ব্লাড সেল আর প্লাজমা প্রোটিন, এই সমস্ত এই জিনিসগুলো কিন্তু রয়ে যাবে ব্লাডে। বেরিয়ে যাবে কি কি, মানে এখান থেকে ছাঁকনি হয়ে, এখান থেকে ছাঁকা হয়ে জিনিসটা তোমার এই জায়গাটায় চলে আসবে কি কি, না জল আসবে, গ্লুকোজ চলে আসবে, আয়ন চলে আসবে, হ্যাঁ, ক্রিয়েটিনিন চলে আসবে, ইউরিক অ্যাসিড আসবে, কিছু অ্যামাইনো অ্যাসিড আসবে, এই সমস্ত জিনিসগুলো ছাঁকনি হয়ে বেরিয়ে চলে এলো। ঠিক আছে, বেশ। এই যে ছাঁকনি হয়ে বেরিয়ে এলো, এই ছাঁকে কি বলে, গ্লোমেরুলার ফিল্ট্রেট বলে। আর এই গ্লোমেরুলার ফিল্ট্রেটের পরিমাণ কত, 180 লিটার পার ডে, আর মেলদের ক্ষেত্রে, আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে 150 লিটার পার ডে। এইবার একটু জিনিস ভেবে দেখো, যে এই যে ছাঁকনিটা বেরিয়ে এলো, ছাঁকা জিনিসটা, জল মানে জলীয় যে জিনিসটা বেরিয়ে এলো, সেই জলটা জিনিসটার পরিমাণ বলছি আমি 180 লিটার পার ডে। তাহলে 180 লিটার কি আমরা ইউরিন ডিসচার্জ করি? যদি তাই করি, তাহলে তো আমাদেরকে বাথরুমেই বসে থাকতে হবে সারাদিন, মানে সকাল থেকে রাত ওইখানেই বসতে হবে, আর কোনো কাজ হবে না। তাই কি হয়? নিশ্চয়ই হয় না। তাহলে আমরা তো নর্মালি 1 থেকে 2 লিটার ইউরিন ডিসচার্জ করি, তাহলে বাকিটা কোথায় গেল? বাকিটা আবার শরীর অ্যাবজর্ব করে নেবে, কোন পাথওয়ে দিয়ে? এই যে দেখো, এইখানটায় তোমার এই গ্লোমেরুলাসে আমরা ছাঁকনি দিয়ে জিনিসটা বেরোলো, তাই তো? এইবারে এই টিউবের মধ্য দিয়ে যখন আসবে, এই স্টার্টিং পয়েন্ট থেকে একদম এইখান পর্যন্ত, তখন কিন্তু অ্যাবজর্পশন হবে। কি অ্যাবজর্পশন হবে? না ওই যে 180 লিটার যে গ্লোমেরুলার ফিল্ট্রেটটা ছিল, তার 99% অ্যাবজর্ব হয়ে যাবে, অনলি 1% ইউরিন হিসাবে বেরোবে। বোঝা গেল? খুব ক্লিয়ার, খুব সোজা জিনিস। এইবারে দেখো, অ্যাবজর্পশনের কিছু স্টেপ আছে, মানে এই প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে যে যে জিনিস অ্যাবজর্ব হবে, ডিস্টাল কনভলিউটেড টিউবুলে নিশ্চয়ই সেটা হবে না। যদি তাই হতো, তাহলে নেচার এই বাঁকানো টেরানো জিনিস করতো না, একদম সোজা এরকম করে দিত। তা তো করেনি। ঠিক আছে, বেশ। এবার দেখো, প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে গ্লুকোজ অ্যাবজর্পশন হবে। আমি প্রথমে অ্যাবজর্পশন কথাটাই বলছি। অ্যামাইনো অ্যাসিড হবে, সোডিয়াম হবে, এবং অবশ্যই জলও হবে। ঠিক আছে, আর এই যে ডিসেন্ডিং লুপ অফ এনলি লুপ যেটা, সেখানে ওয়াটার অ্যাবজর্পশন হবে। তারপরে তোমার অ্যাসেন্ডিং এ এইখানে সোডিয়াম, বাইকার্বনেট এসব গুলো হবে, এবং কালেক্টিং ডাক্টে মেনলি কি বাকি থাকা যে জল, সেই জলটা অ্যাবজর্পশন হবে। এইবারে প্রশ্ন হচ্ছে, এখানে অ্যাবজর্পশন তো বলা নাই, রিঅ্যাবজর্পশনের কথা বলা আছে, তাহলে রিটা কেন দেওয়া আছে? মানে রিঅ্যাবজর্পশন মানে বাংলায় আমরা জানি যে অ্যাবজর্পশন একবার হয়ে গেছে, সেটা আরেকবার অ্যাবজর্পশন করা। এটা কেন বলছে? ভালো করে ভেবে দেখো, এই যে গ্লুকোজ, তোমার সোডিয়াম, ওয়াটার, এইগুলো কিন্তু মেনলি স্মল ইন্টেস্টাইনে আমরা অ্যাবজর্ব অলরেডি একবার করেছি। মানে আমরা করেছি মানে কি, বডি করেছে, বডি অলরেডি স্মল ইন্টেস্টাইনে এই সমস্ত জিনিসগুলোকে অলরেডি একবার অ্যাবজর্ব করেছে। করার পরে ব্লাডে যাওয়ার পরে জিনিসগুলো যখন ছাঁকনি হওয়ার জন্য কিডনিতে এলো, তখন কিডনি সেগুলোকে ফার্স্টে বের করে দিল। বের করে দেওয়ার পরে বলছে যে না, পুরোটাকে তো বের করতে পারবো না, এগুলো কাজের জিনিস, তাহলে এগুলোকে আবার ঢোকাও। আবার ঢোকাও কনসেপ্ট থেকেই জিনিসটা এলো যে রিঅ্যাবজর্পশন। অ্যাবজর্পশন অলরেডি স্মল ইন্টেস্টাইনে হয়ে গেছে, কিন্তু আবার অ্যাবজর্পশন করতে হবে, সেই জন্য বলছে রিঅ্যাবজর্পশন।
বোঝা গেল রিঅ্যাবজর্পশনের কনসেপ্টটা? বেশ, এইবার আসি যে কোন কোন জায়গায় এক্স্যাক্টলি কি কি অ্যাবজর্পশন হয় তার ডিটেলসে। দেখো, প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল থেকে স্টার্টিং, ফার্স্টেই বলছে ওয়াটারের 65% অ্যাবজর্পশন এখানে হয়ে গেছে। ঠিক আছে, বেশ, সোডিয়াম অ্যাবজর্পশন হবে, পটাশিয়াম হবে, গ্লুকোজ হবে, অ্যামাইনো অ্যাসিড হবে, এই সমস্ত জিনিসগুলো হবে। এরপরে কি এলো? নেফ্রন লুপ বা হেনলি লুপ যেটা, তার ডিসেন্ডিং লুপে ওয়াটার শুধুমাত্র অ্যাবজর্পশন হয়, সেটা আমরা বললাম একটু আগে। এছাড়া অ্যাসেন্ডিং লুপে সোডিয়াম, পটাশিয়াম, এই সমস্ত জিনিসগুলো অ্যাবজর্পশন হবে। এরপরে এলো আর্লি ডিস্টাল কনভলিউটেড টিবিউল, সেখানে ওয়াটারের 10 to 15% অ্যাবজর্পশন হলো, সোডিয়াম, ক্লোরিন এগুলো হলো। লাস্টে যেটা পড়ে রইলো সেটাই সব থেকে ইম্পর্টেন্ট এবং সেটাই আমাদের কাজের আজকে বিষয়, সেটা হচ্ছে কালেক্টিং ডাক্ট। কালেক্টিং ডাক্টে দেখো, এই যে 65% অলরেডি হয়ে গেছে প্রক্সিমালে ওয়াটার, ঠিক আছে, নেফ্রন লুপে 15 হয়ে গেছে, এই যে আর্লি ডিস্টাল কনভলিউটেড টিউবুলে 15 হয়ে গেছে। এরপরে যে বাকি 5 to 9% পড়ে রইল জলটা, সেই জলটা রিঅ্যাবজর্পশন হয় কোথায়? কালেক্টিং ডাক্টে গিয়ে। এবং এই জায়গাটাতেই কাজ হচ্ছে এডিএইচ এর, এই জায়গাটাতেই কাজ হচ্ছে এডিএইচ এর, অর্থাৎ এইখানে জলের যে অ্যাবজর্পশন সেখানে মানে রিঅ্যাবজর্পশন, সেখানে কিন্তু এডিএইচ এর কোনো কাজ নেই, এখানেও কোনো কাজ নেই, এখানেও কোনো কাজ নেই, আছে শুধু কালেক্টিং ডাক্টে যে জল অ্যাবজর্পশন হয়, রিঅ্যাবজর্পশন হয় সেই জায়গাতে। কারণ সেই জায়গার রিঅ্যাবজর্পশন ইজ কন্ট্রোলড বাই এডিএইচ, অর্থাৎ এডিএইচ না থাকলে কালেক্টিং ডাক্টের এই 5 to 9% জল কিন্তু অ্যাবজর্পশন হবে না। সেই জন্যই বলছে যে যখন ডায়াবেটিস ইনসিপিটাস হয় তখন কিন্তু 3 থেকে 20 লিটার পর্যন্ত, প্রায় 18 থেকে 20 লিটার পর্যন্ত ইউরিন ডিসচার্জ হয়। কেননা এই 5 to 9% জলটা তখন কিন্তু বডি ধরে রাখতে পারে না বলে। বোঝা গেল? বেশ, আমি আরো ডিটেলসে আসবো, শুধু এই বলে দিলাম বলে তা নয়, আর আসছি জিনিসগুলো। তাহলে এটুকু তো বোঝা গেল যে নেফ্রনের ঠিক কোন জায়গায় এডিএইচ কাজটা করে, কালেক্টিং ডাক্ট, ঠিক আছে। বেশ, এরপর আসছে দেখো কালেক্টিং ডাক্টে কিভাবে কাজ করে, আস্তে আস্তে ঢুকছি ভিতরে। তাহলে ওয়াটার রিঅ্যাবজর্পশন করে এটুকু আমরা জেনে গেলাম, কালেক্টিং ডাক্টে করে এটুকু আমরা জেনে গেলাম। এবারে কিভাবে করে না, এডিএইচ এসে কালেক্টিং ডাক্টের বেসোল প্রিন্সিপাল সেলের বেসোল্যাটারাল মেমব্রেন। এবার একটা জিনিস বলি, কালেক্টিং ডাক্টে দু প্রকারের সেল থাকে, এক হচ্ছে প্রিন্সিপাল সেল, একটা হচ্ছে ইন্টারকালেটেড সেল। এবারে প্রিন্সিপাল সেলেই কাজটা হবে, এই কাজটা হবে আর কি, ঠিক আছে। দেখো, প্রিন্সিপাল সেলের বেসোল্যাটারাল মেমব্রেন অর্থাৎ কি, যে মেমব্রেনটা ক্যাপিলারি বা ইন্টারস্টিচিয়ামের দিকে মুখ করে আছে, সেই মেমব্রেনের যে মেমব্রেনে থাকা ভি2 রিসেপ্টর, ছবি দেখায় নাহলে বোঝা যাচ্ছে না তাই না। দেখো, এই যে দেখো, এই দিকটা হচ্ছে তোমার ইন্টারস্টিচিয়াম, ঠিক আছে, এবং তার আগে ওইদিকে পেরিটিকুলার ক্যাপিলারি আছে। আর এই দিকটাতে দেখো H2O দেখতে পাচ্ছ, মানে এই দিকটা হচ্ছে তোমার কালেক্টিং ডাক্টের লুমেন। বোঝা গেল? বেশ, এইবারে এইটা হচ্ছে বেসোল্যাটারাল মেমব্রেন, মানে এটা যদি একটা আমরা আগে প্রথমে বলি যে এটা একটা হচ্ছে কালেক্টিং ডাক্টের প্রিন্সিপাল সেল, ঠিক আছে। এবং এই দিকের যে মেমব্রেনটা সেটা হচ্ছে বেসোল্যাটারাল মেমব্রেন, আর এই দিকের মেমব্রেনটা হচ্ছে তোমার, এই দিকের মেমব্রেনটা হচ্ছে এপিক্যাল মেমব্রেন, ঠিক আছে। বেশ, এইবারে বেসোল্যাটারাল মেমব্রেনে দেখো একটা ভি2 রিসেপ্টর আছে, একটা ভি2 রিসেপ্টর। এই রিসেপ্টরটা কার জন্য? এডিএইচ এর জন্য, ঠিক আছে। এই রিসেপ্টরে দেখো যখন এডিএইচ বাইন্ড করলো তখন কি হবে? রিসেপ্টর অ্যাক্টিভ হবে। রিসেপ্টর কি কাজ করবে? এ জি প্রোটিনকে অ্যাক্টিভ করবে। জি প্রোটিন যেই অ্যাক্টিভ হলো সে অ্যাডেনাইলিন সাইক্লেজকে অ্যাক্টিভ করবে। আর অ্যাডেনাইলিন সাইক্লেজের কি কাজ আমরা জানি, এটিপি কে ধরবে আর সিএমপি তৈরি করবে, সাইক্লিক এমপি তৈরি করবে। ভালো কথা। সাইক্লিক এমপি এবারে এখানে কি রোল প্লে করে? এ করে কি, প্রোটিন কাইনেজ এ কে ফসফোরাইলেট করবে। প্রোটিন কাইনেজ এ যেই ফসফোরাইলেট হলো সে অ্যাক্টিভ হয়ে গেল। সে অ্যাক্টিভ হয়ে কি করবে, এই সেলে মানে এই প্রিন্সিপাল সেল অফ কালেক্টিং ডাক্টে অনেক ভেসিকেল থাকে।
এর ভেসিকেল গুলো হাওয়া ভরা থাকে তা নয়, কিন্তু ভেসিকেলে হচ্ছে অ্যাকুয়াপোরিন 2 নামে একটা প্রোটিন বাউন্ডেড অবস্থায় থাকে। মানে অ্যাকচুয়ালি জিনিসটা কথাটা হচ্ছে অ্যাকুয়াপোরিন 2 কন্টেনিং অনেক ভেসিকেল থাকে। ঠিক আছে, এবার প্রশ্ন হবে অ্যাকুয়াপোরিন 2 টা কি? অ্যাকুয়াপোরিন হচ্ছে এ ফ্যামিলি অফ প্রোটিন যারা হচ্ছে মেমব্রেনের মধ্য দিয়ে জল পাস করানোর জন্য দায়ী। আমরা জানি প্লাজমা মেমব্রেন কিন্তু প্লাজমা মেমব্রেনের মধ্যে দিয়ে জল পাস করতে পারে না। কেন করতে পারে না? কারণ সেটা ফসফোলিপিড বাইলেয়ার বলে। বেশ, এবার তাহলে পাস করানোর জন্য কিছু মেকানিজম লাগবে, কিছু প্রোটিন লাগবে, তো সেই পাসেজটা তৈরি করে দিচ্ছে কে? অ্যাকুয়াপোরিন। এইবারে সেই অ্যাকুয়াপোরিনের একটা সাবটাইপ হচ্ছে অ্যাকুয়াপোরিন 2। অ্যাকুয়াপোরিন 1, 3, 4 এগুলো বিভিন্ন বিভিন্ন জায়গায় আছে। যেমন ধরো আমি বলে দিচ্ছি 1 যেটা সেটা কিন্তু প্রক্সিমাল কনভলিউটেড টিবিউল এবং ওই সব জায়গাগুলোতে আছে, নেফ্রন লুপ ওই জায়গাগুলোতে আছে। এইখানে যেটার কথা বলছি সেটা হচ্ছে অ্যাকুয়াপোরিন 2। অ্যাকুয়াপোরিন 2 কন্টেনিং অনেক ভেসিকেল থাকে, অর্থাৎ অ্যাকুয়াপোরিন 2 গুলো নরমালি এই মেমব্রেনে অ্যাটাচ থাকে না, থাকে কোথায়? এই ভেসিকেলে থাকে। এই প্রোটিন কাইনেজ এ যখন অ্যাক্টিভেট হয়ে গেল, ও কি করবে? এই ভেসিকেল কন্টেনিং অ্যাকুয়াপোরিন 2 কে বলবে তুমি মেমব্রেনের দিকে যাও। কোন মেমব্রেনের দিকে? এপিক্যাল মেমব্রেনের দিকে যাও, বেসোলেটারের দিকে নয় কিন্তু। এপিক্যাল মেমব্রেনের দিকে যাও এবং গিয়ে ফিউজ করো গে। এটাই তোমার কাজ দিলাম। বেশ, সে তখন গিয়ে এপিক্যাল মেমব্রেনে ফিউজ করে গেল। যেই ফিউজ করে গেল সেই অ্যাকুয়াপোরিন 2 কিন্তু এখানে বসে গেল। অ্যাকুয়াপোরিন 2 যেই বসে গেল এখানে একটা চ্যানেল তৈরি হয়ে গেল জল পাস হওয়ার জন্য। আর এই দিক দিয়ে কিন্তু হুড় করে তখন কিন্তু জল পাস হচ্ছে। ওই 5 to 9% জল কিন্তু তখন এদিক দিয়ে পাস হচ্ছে। বেশ, এইবারে তখন এই জলের অণুগুলো তখন কি করবে? এই অ্যাকুয়াপোরিন 2 দিয়ে ঢুকে যাবে। কোথায় ঢুকবে? প্রিন্সিপাল সেল অফ কালেক্টিং ডাক্টে। এবারে ঢুকে কি এখানে বসে থাকবে? নিশ্চয়ই নয়, কারণ সেল তো তাহলে ফুলে ফেটে যাবে, তা তো হবে না। এবার ঢুকে দেখো এই দিকে, দেখো এখানে একটা চ্যানেল আছে, কি লেখা আছে? অ্যাকুয়াপোরিন 3 অথবা অ্যাকুয়াপোরিন 4। এই চ্যানেল এখানে বসে থাকে কোথায়? বেসোলেটারাল মেমব্রেনে। এবার এই চ্যানেল কিন্তু এই চ্যানেল দিয়ে তখন জলটা টুক করে এদিকে বেরিয়ে ইন্টারস্টিচিয়ামে চলে যাবে এবং পরবর্তীতে ইন্টারস্টিচিয়াম থেকে ক্যাপিলারিতে যাবে। বোঝা গেল ফাংশনটা কি? এইবার একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি, এই অ্যাকুয়াপোরিন 2 তাহলে দেখলাম নরমালি কিন্তু এপিক মেমব্রেনে অ্যাটাচ অবস্থায় থাকে না, কিন্তু দেখো অ্যাকুয়াপোরিন 3 বা অ্যাকুয়াপোরিন 4 সে কিন্তু অ্যাটাচ থাকে। তাহলে এই জিনিসটা অ্যাকুয়াপোরিন 2 কখন অ্যাটাচ হয়? না যখন এডিএইচ এসে এই ফাংশনটা করে তখন, মানে এডিএইচ এসে রিসেপ্টরে বাইন্ড করে এবং পরবর্তীতে রিসেপ্টরের পরে যে এই ফাংশনটা হয় বলেই অ্যাকুয়াপোরিন 2 কিন্তু এই মেমব্রেনে বাইন্ড করে। কোন মেমব্রেনে? এপিক্যাল মেমব্রেনে বাইন্ড করে। কিন্তু অ্যাকুয়াপোরিন 3 অথবা 4 বা আমি বললাম অ্যাকুয়াপোরিন 1 যেটা যেটা প্রিন্সিপাল প্রক্সিমাল কনভলিউটেড টিউবুলে থাকে, হেনলি লুপে থাকে, এইগুলো কিন্তু এডিএইচ এর ফাংশনের উপরে ডিপেন্ডেন্ট নয়। মানে এরা তোয়াক্কাই করে না এডিএইচ কে, এ অলরেডি বসে আছে জল পাস করার জন্য, যেই জল পেলো সেই জলকে এদিকে পাস করে দিল। বোঝা গেল? অর্থাৎ কিনা অ্যাকুয়াপোরিন 2 একমাত্র হচ্ছে এডিএইচ ডিপেন্ডেন্ট। বোঝা গেল? বেশ, এবার তাহলে এখানে আরেকটা জিনিসও বলার আছে, এডি ওই সব জায়গায় কিন্তু এডিএইচ এর জন্য জল কিন্তু পাস হচ্ছে না, পাস হচ্ছে শুধুমাত্র কালেক্টিং ডাক্টে। এই ছকটাই কিন্তু আমি তখন দেখিয়েছিলাম যে 65% ওয়াটারের এডিএইচ এর ভূমিকা নেই, শুধুমাত্র 5 to 9% অফ ওয়াটার পাসেজ যেটা কালেক্টিং ডাক্টে সেলে হয় সেই জায়গাতেই এডিএইচ এর ফাংশনটা আছে এবং সেই কি ফাংশন সেটা আমরা এখানে দেখলাম। এখানে আরেকটা জিনিস দেখো লেখা আছে শর্ট টার্ম রেগুলেশন আর লং টার্ম রেগুলেশন, এটা তো বলা হলো না। দেখো শর্ট টার্ম রেগুলেশন হচ্ছে যে যখন এই শর্ট টার্ম রেগুলেশন হচ্ছে আমি যে জিনিসটা বললাম সেটা, এতক্ষণ যে জিনিসটা বললাম সেটাই। এইবারে এই ভেসিকেল গুলো কতগুলো তৈরি হয়ে থাকে? একটা লিমিটেড অ্যামাউন্টে থাকবে, তারপরে তো আমাকে আবার জিনিসটা তৈরি করতে হবে। যদি এক্সেস থাকে মানে অনেকক্ষণ ধরে যদি ধরো তোমার সিএমপি বেশি থাকে, মানে সাইক্লিক এমপি যদি কনসেন্ট্রেশন অনেকক্ষণ ধরে বেশি থাকে
তখন সাইক্লিক এএমপি শুধুমাত্র এই প্রোটিন কাইনেজ এ কে অ্যাক্টিভেট করেই ক্ষান্ত থাকবে না, সে কি করবে, সে নিউক্লিয়াসের মধ্যে ক্রেব সিআরবি যেটা একটা ট্রান্সক্রিপশন ফ্যাক্টর তাকে অ্যাক্টিভেট করবে। সে তখন এই তোমার অ্যাকোয়াপোরিন 2 যে জিনগুলো, অ্যাকোয়াপোরিন 2 যে জিন থেকে অ্যাক্টিভেট হয় সেই জিন মানে যে জিন থেকে তৈরি হয় সেই জিন কে অ্যাক্টিভেট করবে এবং সেই জিন থেকে পরবর্তীতে ট্রান্সক্রাইব হয়ে ট্রান্সলেশন হয়ে এই অ্যাকোয়াপোরিন 2 তৈরি হবে বা ভেসিকল ফাউন্ডেড ফরমেশনে। তাহলে আলটিমেটলি কি হচ্ছে লং টার্ম রেগুলেশনে, যে সিএএমপি নিউক্লিয়াসের মাধ্যমে গিয়ে মানে জেনেটিক তোমার ট্রান্সক্রিপশন ফ্যাক্টরকে অ্যাক্টিভেট করে তার অ্যাকোয়াপোরিন 2 এর প্রোডাকশনকে বাড়াবে। বোঝা গেল? মানে শর্ট টার্ম রেগুলেশনের কাজ হচ্ছে ইনস্ট্যান্ট তোমার ভেসিকলকে এখানে বাইন্ড করে দিল, লং টার্ম রেগুলেশনের কাজ হচ্ছে কিন্তু প্রোডাকশন করে জিনিসটাকে আনা। বোঝা গেল? বেশ, এইবারে যদি মনে হয় যে 2D তে জিনিসটা ঠিকঠাক বোঝা যাচ্ছে না, তো তার জন্য তোমার এখানে দেখো অ্যানিমেশন দেওয়া আছে। দেখো এই জিনিসটা দেখো, এইখানে এই দিকটা কি, দেখো প্রত্যেকটা নাম দেখাবে। দেখো পেরিটিউবুলার ক্যাপিলারি, এটা ইন্টারস্টিচিয়াল স্পেস, আর আমি এটা বললাম যে এটা বেসোল্যাটারাল মেমব্রেন, ঠিক তো? বেশ, এইটা হচ্ছে অ্যাকোয়াপোরিন 3-4 চ্যানেল, আমি জানি যে অ্যাকোয়াপোরিন তোমার বেসোল্যাটারাল মেমব্রেনে সেটা থাকে। এটা হচ্ছে ভি2 রিসেপ্টর, এডিএইচ বসার জন্য বাইন্ড মানে বসার জন্য বসে আছে। এইটা হচ্ছে কালেক্টিং ডাক্টের লুমেন, জল প্রবাহিত হচ্ছে, আর এদিকটা হচ্ছে এপিক্যাল মেমব্রেন। এবারে যেই এদিক থেকে এডিএইচ এলো, মানে শরীর যখন দেখছে আমার জলের পরিমাণ কম, তখন ওই জলটা ধরে রাখতে হবে, তখন এডিএইচ এসে ভি2 রিসেপ্টরে বাইন্ড করে ভি2 রিসেপ্টর জিএস কে অ্যাক্টিভেট করলো, জিএস অ্যাডেনাইলিন সাইক্লেজ কে অ্যাক্টিভেট করলো এবং সে এটিপি কে ধরে সাইক্লিক এএমপি তৈরি করে দিল। আর এখনই কি বললাম, সাইক্লিক এএমপি প্রোটিন কাইনেজে কে ফসফোরাইলেট করবে, প্রোটিন কাইনেজে অ্যাক্টিভেট হলে যে ভেসিকেল গুলো আছে কিউপি2 বাউন্ডেড ভেসিকেল সেগুলোকে বলবে এক্সোসাইটোসিস করবে এবং সেগুলোকে মেমব্রেনে ফিউজ করে দেবে। ফলে কি হবে, একিউপি2 মেমব্রেনে চলে এলো, একিউপি2 যেই মেমব্রেনে চলে এলো সেই তোমার জলটা একিউপি2 এর মাধ্যমে প্রবাহিত হয়ে একিউপি3-4 এর মাধ্যমে 3 বা 4 এর মাধ্যমে প্রবাহিত হয়ে ইন্টারস্টিচিয়াল স্পেসে চলে এলো। বোঝা গেল যে কি করে জল প্রবাহ পরিবহনটা হয়, কোথায়, কালেক্টিং ডাক্টে, কার প্রভাবে, এডিএইচ এর প্রভাবে। ঠিক আছে? বেশ, নেক্সট আসছে যে এডিএইচ কে ভেসোপ্রেসিন বলা হয় কেন। দেখো এটাও একটু জানা দরকার আছে যে এডিএইচ কে কেন ভেসোপ্রেসিন বলা হয়। ভেসো কথার অর্থ হচ্ছে ব্লাড ভেসেল, আর প্রেসিন কথার অর্থ হচ্ছে প্রেস দেওয়া অর্থাৎ কন্ট্রাকশন। অর্থাৎ কিনা এই জিনিসটা ব্লাড ভেসেলের কন্ট্রাকশনের সঙ্গে যুক্ত তাকেই বলে ভেসোপ্রেসিন। অর্থাৎ কি, এই হরমোনটা নিশ্চয়ই ব্লাড ভেসেলের কন্ট্রাকশনের সঙ্গে যুক্ত, সেই জন্য একে বলে ভেসোপ্রেসিন। বোঝা গেল? তাহলে কিভাবে যুক্ত একটু হালকা করে দেখে নি। দেখো এডিএইচ এই যে একটা ছবি, এটা একটা স্মুথ মাসল সেলের ছবি, ঠিক আছে, একটা সিঙ্গেল স্মুথ মাসল সেলের ছবি। এবারে এখানে ভি1 রিসেপ্টর থাকে, এইটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস যে এখানে কিন্তু ভি1 রিসেপ্টর, আর যখন আমরা কালেক্টিং ডাক্টের প্রিন্সিপাল সেলের কথা বলছি তখন কিন্তু ভি2 রিসেপ্টরের কথা বলেছি, সুতরাং দুটো ডিফারেন্ট। কিন্তু যেই এডিএইচ ভি1 রিসেপ্টরে বাইন্ড করলো, ভি1 রিসেপ্টর অ্যাক্টিভ, জি প্রোটিন কে অ্যাক্টিভ করবে, জি প্রোটিন এখানে কিন্তু ফসফোলাইপেজ সি কে অ্যাক্টিভেট করবে। ফসফোলাইপেজ সি এর কাজ হচ্ছে মেমব্রেন বাউন্ড পিআইপি2 কে ভেঙে আইপি3 আর ড্যাগ তৈরি করা। আইপি3 তখন কিন্তু গিয়ে ওই এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিছু রিসেপ্টর কে বাইন্ড করে সেখান থেকে ক্যালসিয়ামকে রিলিজ করাবে। আর ক্যালসিয়াম কি করে আমরা তো খুব ভালো করেই জানি, স্মুথ মাসেল কন্ট্রাকশন করে। সুতরাং এইভাবে এডিএইচ অ্যাকচুয়ালি মাসেল কন্ট্রাকশন মানে স্মুথ মাসল সেলের কন্ট্রাকশনের সঙ্গে যুক্ত এবং আলটিমেটলি দ্যাট লিডস টু কন্ট্রাকশন অফ দ্য ব্লাড ভেসেল। বোঝা গেল? বেশ, এই জন্য একে বলে ভেসোপ্রেসিন। এবারে আরেকটা শব্দ বলেছিলাম আর্জিনিন ভেসোপ্রেসিন, এটা কেন বলা হয়, কারণ এই এডিএইচ টা তৈরি হয় অ্যাকচুয়ালি এভিপি জিন থেকে, এভিপি জিন থেকে। এইটা হচ্ছে আর্জিনিন ভেসোপ্রেসিন জিন, সেই জন্যই এর নাম হচ্ছে আর্জিনিন ভেসোপ্রেসিন, মানে একে আর্জিনিন ভেসোপ্রেসিন নামেও ডাকা হয়। বোঝা গেল? বেশ, এবারে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে লেখা আছে, দেখো
এই যে দুটো ফাংশন বললাম, প্রথমে বললাম অ্যান্টি ডাইউরেটর ফাংশন আর একটা বললাম ভেসো কনস্ট্রিক্টর ফাংশন। এবারে এই দুটো সব সময় একসঙ্গে হচ্ছে তা কিন্তু নয়। লো কনসেন্ট্রেশনে যখন থাকে এডিএইচ তখন অ্যান্টি ডাইউরেটর হিসেবে কাজ করছে, যখন হাই কনসেন্ট্রেশনে থাকছে তখন ভেসো কনস্ট্রিক্টর হিসেবেও কাজ করছে। এটা খুব সোজা জিনিস। দেখো, যদি শরীর মনে করে যে হ্যাঁ আমার যে পরিমাণ জল আছে তার কিছুটা আমি মানে পর্যাপ্ত জল আছে, কিছুটা ইউরিন হিসেবে বের করা যাবে, তখন কি অ্যান্টি ডাইউরেটর হিসেবে কাজ করলো, অর্থাৎ যতটা ধরে রাখা যায় ততটা ধরে রেখে দিল, বাকিটা ইউরিন হিসেবে করে দিল। এইবারে দেখছি যখন শরীরে সত্যিই জলের খুব স্কারসিটি, তখন শুধু অ্যান্টি ডাইউরেটর হিসেবে কাজ করলে হবে কি? হবে না। তখন বাকি দুটো কাজ অর্থাৎ ভেসোকনস্ট্রিক্টর এবং সোয়েটের যে কাজটা শুরুতে বলেছিলাম সেটাও করতে হবে। সুতরাং হাই কনসেন্ট্রেশনে কিন্তু ভেসোকনস্ট্রিক্টর হিসেবে কাজ করবে। বোঝা গেল? বেশ, নেক্সট আসছে, এইবারে আসি একদম শুরুর জায়গাটাতে, যে তাহলে ডায়াবেটিস ইনসিপিটাস কি জন্য হয়? ল্যাক অফ এডিএইচ আর ল্যাক অফ রেসপন্স টু এডিএইচ। এবারে এডিএইচ কি সেটা নিশ্চয়ই আর অসুবিধা নাই বুঝতে, কি কাজ করে, কোথায় করে, কিভাবে করে, কখন করে, সে সমস্ত জিনিসগুলো বলে দিলাম। বেশ, এইবারে বলছে এডিএইচ না থাকলে একটা সমস্যা হতে পারে, আর এডিএইচ আছে কিন্তু শরীর এডিএইচ এর প্রতি রেসপন্স করছে না, এটা একটা টাইপ কিন্তু হতে পারে। ঠিক আছে, এবার এই দুটো জিনিসের উপরে ভিত্তি করেই ডায়াবেটিস ইনসিপিটাসকে দুটো টাইপে ভাগ করা হয়। এক হচ্ছে ক্রেনিয়াল বা সেন্ট্রাল বা নিউরাল ডায়াবেটিক ইনসিপিটাস, আর একটা হচ্ছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। ঠিক আছে, এইগুলো হচ্ছে মেন টাইপ। এছাড়াও আরো দুটো টাইপ আছে, সেটা হচ্ছে ডিপসোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস আর জেস্টেশনাল ডায়াবেটিক ইনসিপিটাস। প্রত্যেকটা ডিটেল ডিসকাশন দেবো, ঠিক আছে, এক একে। প্রথমে আসছি ক্রেনিয়াল অথবা সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। দেখো, সেন্ট্রাল আমি একটু আগে এই আগের স্লাইডই দেখলাম যে ডিউ টু ল্যাক অফ এডিএইচ এই জিনিসটা হয়। তাহলে এডিএইচ যদি না থাকে মানে নিশ্চয়ই তৈরি হবে না অথবা সিক্রেশন হবে। তাহলে কেন হতে পারে, মানে তাহলে কি কি কারণে এটা না হতে পারে? এক হতে পারে যেখানে তৈরি হচ্ছিল তার কোনো সমস্যা হয়েছে, আর এক হতে পারে যেখানে সিক্রেশন হচ্ছিল তার কোনো সমস্যা হয়েছে। তাহলে কোন কোন জিনিস অর্গান গুলো সেগুলো? এক হচ্ছে হাইপোথ্যালামাস, আর একটা হচ্ছে পিটুইটারি। তাহলে হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্ল্যান্ডের যে কোনো একটা যদি কোনো রকম সমস্যা হয় তাহলে এই টাইপের ডায়াবেটিস ইনসিপিটাস হবে। এবারে এই সমস্যাগুলো কি কি কারণে হতে পারে? এই সমস্যাগুলো প্রথম হচ্ছে, দেখো, হেড ইনজুরি। কোন রকম ধরো হেড ইনজুরি হলো, কোন রকম অ্যাক্সিডেন্ট বা কোনো কারণেই হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই হাইপোথ্যালামাস বা পিটুইটারি গ্ল্যান্ডের ক্ষতি হতে পারে, তখন এই জিনিসটা হতে পারে। আর কি? নিওপ্লাজমস। নিওপ্লাজম মানে হচ্ছে আনকন্ট্রোল গ্রোথ অফ সার্টেন টিস্যু। এবারে এই জায়গায় যদি হয় মানে একটা ওই টিউমার টাইপের জিনিস। এবারে এই যদি পিটুইটারি সেলগুলো যদি এরকম আনকন্ট্রোল গ্রোথ হয় তাকে বলে পিটুইটারি অ্যাডেনোমা। তাহলে সে ঠিক করে ফাংশন করবে কি? নিশ্চয়ই করবে না। বেশ, তারপর আসছে গ্র্যানুলোমা। গ্র্যানুলোমা কি? দেখো, গ্র্যানুলোমা মানে হচ্ছে তোমার ওই সার্টেন সেলগুলো মানে ইনফেকশাস, মানে গ্র্যানুলোমা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ইনফ্ল্যামেশনের জন্য কিছু সেল যদি ইনফ্ল্যামেশন হয়ে যায় সেই সেলগুলোকে বলবে তখন গ্র্যানুলোমা। ঠিক আছে, বেশ, স্মল এরিয়া অফ ইনফ্ল্যামেশন বলতে পারো। এইবারে এই ইনফ্ল্যামেশন সাইটটা যদি ফুলে যায়, আমরা জানি ইনফ্ল্যামেশন সাইট ফুলে যায়, তখন সেটাকে বলবো আমরা সার্কয়েডোসিস। যদি সেই জিনিসটা হয় কোথায়? সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে, তাহলে তাকে বলবো নিউরোসার্কয়েডোসিস। বুঝা গেল? এবার ফুলে যাওয়া, ঢ্যান যাওয়া, তাহলে তো কাজ তো ঠিক করে করবে না, তখন এই সমস্যা হবে। হিস্টিওসাইটোসিস অর্থাৎ হিস্টিওসাইটস এর পরিমাণ বেড়ে যাওয়া, এটাও এক টাইপের হিস্টিওসাইট মানে ম্যাক্রোফাজ, অ্যাকচুয়ালি টিস্যু ম্যাক্রোফাজ। তো সেটা যদি সংখ্যা প্রচুর বেড়ে যায় তাহলে সেটাও একটা সমস্যা। কিছু ইনফেকশন যেমন হচ্ছে মেনিনজাইটিস, এনসেফালাইটিস, এই সমস্ত কেসে কিন্তু এই জিনিসটা হতে পারে। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে লেখা আছে যেটা খুবই আনকমন, অনেকেরই হয়তো জিনিসটা জানা নেই, সেটা হচ্ছে সিহান সিনড্রোম। তো এই সিহান সিনড্রোমটা কি জিনিস? দেখো, তোমার বাচ্চার ডেলিভারির সময়
বেবি ডেলিভারির সময় যদি মাদারের বডি থেকে এক্সেস পরিমাণে ব্লাড বেরিয়ে যায় তাহলে কি হবে? মাদারের বডিতে ব্লাডের স্কারসিটি, মানে ব্লাড প্রেশার বাড়বে। ব্লাড প্রেশার বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে? ব্লাড তো আমাদের শরীরের সমস্ত জায়গায় অক্সিজেন নিয়ে যায়, তাহলে ব্লাড যখন কমে গেল তখন শরীরে বিভিন্ন জায়গায় অক্সিজেনের অভাব দেখা দেবে, এবং সেই যে অভাবটা যদি পিটুইটারি গ্ল্যান্ডে দেখা দেয় তাকে বলবে সিহান সিনড্রোম। যেখানেই অভাব দেবে সেই জায়গা তো ঠিক করে কাজ করবে না, তাহলে পিটুইটারি গ্ল্যান্ডে যদি ঠিক করে কাজ না করে তাহলে সিক্রেশন কি করে করবে এডিএইচ? ঠিক আছে, তাহলে এই গেল সিহান সিনড্রোম। এরপর আসছে জেনেটিক, মানে এর আগের গুলো হচ্ছে সব অ্যাকোয়ার্ড কজেস, এরপর আসছে জেনেটিক কজেস। দেখো জেনেটিক মানে আমাকে ধরতেই হবে কোন জায়গা থেকে আগে রিলিজ হয় সেটাকে দেখি। তো আমি একটু আগেই বলেছিলাম আর্জিনিন ভেসোপ্রেসিন কেন বলা হয় সেই সময়, যে আর্জিনিন ভেসোপ্রেসিন জিন নামে একটা জিন আছে যেটা ক্রোমোজোম নাম্বার 20 তে থাকে। সেই জিনের কোন রকম মিউটেশন যদি হয় তাহলে কিন্তু তোমার এডিএইচ তৈরি হওয়াটা হ্যাম্পার হতে পারে। কারণ কেন না এডিএইচ তো এখান থেকে তৈরি হয়, এবার এর যদি মিউটেশন করে যায় তাহলে ঠিক করে তৈরি হবে কি, বা তৈরি হলেও সেটা ফাংশনাল হবে কি, হবে না। বেশ, তো এই হচ্ছে সমস্যা। এই সমস্যাগুলোর জন্য তোমার ক্রেনিয়াল বা সেন্ট্রাল বা নিউরাল ডায়াবেটিস ইনসিপিটাস হয়। নেক্সট আসছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। তো নেফ্রোজেনিক, দেখো আমি এখানে বললাম, যখন বলেছিলাম ফার্স্ট ছকের মধ্যে, যে যদি ডায়াবেটিস তৈরি হয় মানে বা পর্যাপ্ত আছে কিন্তু শরীর সেই ডায়াবেটিসকে রিসেপ্ট করতে পারছে না, অর্থাৎ চিনতে পারছে না, তার প্রতি কোন রকম রিয়াকশন দেখাতে পারছে না, তখন সেটা হবে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। এডিএইচ আছে, কাজ হচ্ছে না তবুও, তাহলে এই জিনিসটা দেখো, কাজ যদি না হয় তাহলে আমাকে বুঝতে হবে কাজটা, মানে আমাকে খুঁজতে হবে কাজটা কোথায় হয়। ঠিক এর আগে সেন্ট্রালে যখন পড়ছিলাম তখন আমরা দেখলাম যে এডিএইচ তৈরি হচ্ছে না, তখন আমি বললাম যে কোথায় তৈরি হয়, কোথা থেকে রিলিজ হয় সেটা দেখি, পিটুইটারি হয় এবং হাইপোথ্যালামাস হয়, পিটুইটারি হয়, সুতরাং তাদের সমস্যা। এইবারে এইখানে বলছি তৈরি হচ্ছে ঠিক, কাজ করছে না, তাহলে কোথায় কাজটা করে সেটা আগে দেখি। কোথায় করে? কালেক্টিং ডাক্ট অফ নেফ্রনে করে। তাহলে নিশ্চয়ই নেফ্রনের কালেক্টিং ডাক্ট ঠিক করে এডিএইচ কে চিনতে পারছে না, এডিএইচ এর প্রতি রেসপন্ড করতে পারছে না, তাহলে এই জিনিসের জন্যই নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হয়। এইবারে কি কি কারণে হয় সেই কারণকে দুভাগে ভাগ করা আছে, একটা হচ্ছে অ্যাকোয়ার্ড, একটা হচ্ছে জেনেটিক। অ্যাকোয়ার্ড কারণগুলোর মধ্যে মেইন কারণ হচ্ছে কিছু ড্রাগ ট্রিটমেন্টের জন্য, কিছু ওষুধের জন্য। কি কি ওষুধ? প্রথমে আসছে লিথিয়াম। দেখো লিথিয়াম ট্রিটমেন্ট আমরা তখনই নিই যখন কোনো বাইপোলার ডিসঅর্ডারে ব্যক্তি আক্রান্ত হয়। বাইপোলার ডিসঅর্ডার মানে কি? এক্সেসিভ মুড সুইং, অর্থাৎ এই ভালো ছিল মানে কি, এই আনন্দে নাচছিল এই কাঁদবে, হ্যাঁ এইরকম যে এক্সেসিভ মুড সুইং যেটা, সেটা বাইপোলার ডিসঅর্ডার বলে। এখানে আমরা লিথিয়ামকে ইউজ করা হয়। এবার লিথিয়াম, এবারে দেখা গেছে যে এক্সেসিভ ইউজের জন্য 20% অফ দ্য কেসে, মানে 20% অফ দ্য জিনিসে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হয়েছে। কেন হয়েছে? কারণ এই লিথিয়াম কিডনিকে এডিএইচ এর প্রতি ইরেসপন্সিভ করে তোলে। বোঝা গেল? তাহলে লিথিয়ামের এক্সেসিভ ইউজের ফলে কিভাবে হয় না, লিথিয়াম অ্যাকচুয়ালি কিডনিকে ইরেসপন্সিভ টু এডিএইচ করে তোলে, সেজন্যই। আর এডিএইচ কে ইরেসপন্সিভ করে তোলে তো নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস, তাই লেখা আছে এখানে। নেক্সট আছে অ্যাম্পোটেরিসিন বি, এটা একটা অ্যান্টিফাঙ্গাল ড্রাগ, এটাও কিন্তু রেনাল টিউবুলের ক্ষতি করে, আর ক্ষতি করলে স্বাভাবিক সে চিনতে পারবে না। ডিমিক্লোসাইক্লিন, এটা কি করে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি এসআইএডিএইচ, অর্থাৎ কিনা সিনড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট এডিএইচ সিক্রেশন, এই ডিজিজটাতে এই ট্রিটমেন্টটা দেওয়া হয়। এই ডিজিজটা অ্যাকচুয়ালি কি? দেখো ইনঅ্যাপ্রোপ্রিয়েট মানে কিন্তু ভেবো না যে ঠিক করে তৈরি হচ্ছে না, তা কিন্তু নয়, তৈরি হচ্ছে এক্সেসিভ, তৈরি হচ্ছে এক্সেসিভ এডিএইচ চলে এসছে। এবারে এক্সেসিভ যদি এডিএইচ তৈরি হয় তাহলে শরীর থেকে কি জল কি বেরোবে, মানে শরীরের অশুদ্ধিগুলো তো বেরোতেই পারবে না, সেটাও খারাপ, কিন্তু প্রচুর জল রিটেন হয়ে যাবে, সেটাও খারাপ। তাহলে তখন শরীর এই ট্রিটমেন্টের মাধ্যমে কি করা হয়, যে কালেক্টিং ডাক্ট যেন এডিএইচ এর প্রতি ইরেসপন্সিভ হয়,
সেই জন্যই ডেমিক্লোসাইক্লিন দেওয়া হয়। অর্থাৎ কিনা ডেমিক্লোসাইক্লিন কালেক্টিং ডাক্টকে এডিএইচ এর প্রতি ইরেসপন্সিভ করে তোলে, যাতে একটু জল বাবা বেরো, সেটাই কাজ ব্যবস্থাটা করে আর কি। এটা ভালো কাজ ছিল, কিন্তু এক্সেসিভ যখন ইউজ করব তখন কি হবে, কালেক্টিং ডাক্ট পার্মানেন্টলি ইরেসপন্সিভ টু এডিএইচ হয়ে যাবে। তখন কি হবে, তখন প্রচুর জল বেরিয়ে যাবে। আমি চাইছিলাম কিছুটা জল বের করার জন্য, সে তখন হয়ে গেল প্রচুর জল বেরিয়ে গেল। বোঝা গেল? ডায়াগনোসিন এটা কি, এটা একটা পিউরিন নিউক্লিওসাইড অ্যানালগ আর রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। এবারে এই নামটা শুনেই বুঝতে পারছে এইচআইভি এর সঙ্গে সম্পর্কযুক্ত। হ্যাঁ, তো এইটা এইচআইভি ট্রিটমেন্টে অ্যাকচুয়ালি ইউজ হয়, কিন্তু এটারও ইনফ্লুয়েন্স দেখা গেছে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাসে। এবং এছাড়াও অ্যামাইনো গ্লাইকোসাইড, যেমন ধরো জেন্টামাইসিন, জেন্টামাইসিনের কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এই নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করার জন্য। ঠিক আছে? আর কি কি, হাই লেভেল অফ ক্যালসিয়াম যদি হয়ে যায়, দেখো শরীরে যদি ক্যালসিয়ামের মাত্রা প্রচুর বেড়ে যায়, তাহলে এই ক্যালসিয়াম কিভাবে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস করবে না, বলছে এখানে টার্গেটেড অটোফেগিক ডিগ্রেডেশন অফ অ্যাকুয়াপোরিন 2। এই জিনিসটার মানে কি, অ্যাকুয়াপোরিন 2 আমি বললাম কি কিছু ভেসিকেলের মধ্যে থাকে, তাই না? এইবারে এই যখন ক্যালসিয়ামের পরিমাণ প্রচুর বেড়ে যাবে, তখন এই ক্যালসিয়াম কি করবে, এই ভেসিকেল কন্টেনিং অ্যাকুয়াপোরিন 2 কে ট্রান্সফার করে দেবে লাইসোজোমের কাছে। আর লাইসোজোম যে কোনো জিনিস পাবে তাকে ধ্বংস করে দেয়, তাই না? এটা তো আমরা জানি সুইসাইডাল বডি। এবার লাইসোজোমকে যখনই ইয়ে করে দিল, তখন লাইসোজোম ওই ভেসিকেল কন্টেনিং অ্যাকুয়াপোরিন 2 কে ধ্বংস করে দিল। তাহলে আলটিমেটলি কি হলো, অ্যাকুয়াপোরিন 2 এর পরিমাণ কমে গেল। আর অ্যাকুয়াপোরিন 2 যদি না থাকে, তাহলে জলটা এপিক্যাল মেমব্রেন দিয়ে পাস হবে কি করে, তাই না? তাহলে এটা একটা সমস্যা। আর কি, হাইপোক্যালেমিয়া, যদি পটাশিয়ামের পরিমাণ যদি বেড়ে যায়, তাহলেও সেম উপায়ে কিন্তু সমস্যাটা হবে। আর কি, পলিসিস্টিক কিডনি ডিজিজ, এটা অ্যাকচুয়ালি এন্ড স্টেজ রেনাল ডিজিজের একটা কজ। তো এখানে কি হয়, মানে এখানেও কিন্তু তোমার এই এডিএইচ ওই তোমার কালেক্টিং ডাক্টকে, মানে এডিএইচ এর প্রতি ইরেসপন্সিভ করে তোলে কালেক্টিং ডাক্টকে। ঠিক আছে, বেশ। তো এইগুলো গেল তোমার অ্যাকওয়ার্ড কজ। এবার আসবে জেনেটিক কজ। কি জেনেটিক কজ, দেখো AVPR2 জিন, এটা মানে কি, এভিপি তো আমরা পড়েছিলাম, R2 টা এলো কোথা থেকে, ভালো করে মনে করে দেখো, কালেক্টিং ডাক্টে কিন্তু R2 রিসেপ্টর ছিল, যেখানে এডিএইচ এসে বাইন্ড করছিল। তো সেই AVPR2 অর্থাৎ কিনা আর্জিনিন ভেসোপ্রেসিনের R2 রিসেপ্টর যেটা থেকে তৈরি হবে, সেই জিনটা যদি মিউটেশন হয়ে যায়, তাহলে কি হবে, রিসেপ্টরে এডিএইচ এসে বাইন্ড করতে পারবে কি, কারণ রিসেপ্টর তো নন ফাংশনাল হবে, তাই না? তাহলে এইটা এক্স লিঙ্ক রিসেসিভ প্যাটার্নে ট্রান্সফার হয় এবং 90% অফ দ্য নেফ্রোজেনিক কেসে এই জিনিসটা দেখা গেছে। হলো আর কি, AQP2 জিন, যার জন্য AQP2 তৈরি হচ্ছিল এবং তার ফলে এপিক্যাল মেমব্রেন দিয়ে জলটা ঢুকছিল। তো সেই AQP2 তেই যদি AQP2 যদি ঠিক করে তৈরি না হয়, তাহলে কি হবে, জলই ঢুকবে না ভেতর দিয়ে। তাহলে সেই জিনিসটা হচ্ছে অটোজোমাল রিসেসিভ বা অটোজোমাল ডমিন্যান্ট প্যাটার্নে এটা ট্রান্সফার হয় এবং এর জন্য নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হয়। কেন বলতো, কারণ এডিএইচ কি তৈরি হওয়া কম হয়েছে নাকি, তা তো হয়নি, এডিএইচ তো ঠিকঠাক ভাবে তৈরি হচ্ছে, ঠিক পরিমাণে তৈরি হচ্ছে। কিন্তু এই জিনিসগুলো যদি হয়, তাহলে হয় জল ঢুকবে না, বা এডিএইচ বাইন্ড করতে, এই ক্ষেত্রে এডিএইচ বাইন্ড করতে পারবে না, থাকলেও এখানে এডিএইচ বাইন্ড করে সব কাজ করে দেওয়ার পরেও এখানে জল ঢুকবে না, কারণ AQP2 নাই। বোঝা গেল তাহলে কি কি কারণে নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস হচ্ছে। বেশ, আরেকটা টাইপ বলেছিলাম ডিপসোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। এখানে কি সমস্যা হয়, যে হাইপোথ্যালামাসে যে থার্স্ট সেন্টারটা আছে, আমাদের হাইপোথ্যালামাস কিন্তু এক গাদা কাজ করে, অসমো রিসেপ্টর যেমন আছে, থার্স্ট সেন্টারও আছে, মানে এখানে কিন্তু ওই টেস্টটা যে লাগে আমাদের, সেইটার সেন্টারটাও এখানে বসে আছে। তাহলে এখানে কি হয়, সেই টেস্টার সেন্টারে যদি কোনো রকম ডিফেক্ট হয়, তাহলে মনে হবে আমার সব সময় জল খেতে ইচ্ছা হবে। এবারে জল যখন খেতে, প্রচুর যখন জল খাবো, একটা জিনিস বলে দিই, শরীরে কিন্তু পর্যাপ্ত জল খাওয়াটাই দরকার, যেটা ডেলি ইনটেকের পর্যাপ্ত। এক গাদা জল খেয়ে নেবো, যেমন দেখবি অনেকে ঘরে বলে যে তুই জল খাচ্ছিস না, জল খাচ্ছিস না, জল খাচ্ছিস না, সবসময় কানে কাছে ঘ্যান ঘ্যান করে। এক্সট্রা জল খেও না, কিন্তু আমি যদি দিনে যদি 10 লিটার জল খাই না,
তাহলে কি হবে, এক্সেসিভ জল কিন্তু ভেসোপ্রেসিন সিক্রেশনকে সাপ্রেস করে। অর্থাৎ কি না, তখন কিন্তু যে জলটা খেলাম সেটাই শরীর থেকে বেরিয়ে যাবে, শরীরে কোনো কাজে লাগবে না। সেটা কি ভালো? নিশ্চয়ই নয়। তো এক্সেসিভ ওয়াটার ইনটেকও কিন্তু ভুল বা খারাপ। তো এইটার ক্ষেত্রে ওইটাই হচ্ছে যে যখন আমার থার্স্ট সেন্টারে কোনো সমস্যা হচ্ছে, সেটা বিভিন্ন কারণে হতে পারে, কোনো আমার ট্রমার জন্য হতে পারে, কোনো সার্জারি, কোনো ইনফেকশন বা ইনফ্লামেশনের জন্য হতে পারে। এই সমস্ত কারণে যদি সমস্যা হয় থার্স্ট সেন্টারে, তখন প্রচুর জল খাবে, প্রচুর জল খেলে তখন ভেসোপ্রেসিন সিক্রেশন স্টপ হবে বা সাপ্রেস হবে। বোঝা গেল? দ্যাট লিডস টু ডায়াবেটিস ইনসিপিটাস। এরপর আসছে জেস্টেশনাল ডায়াবেটিস ইনসিপিটাস। এটা কি করে হয়? বেবি যখন মানে এমব্রায়ো যখন তোমার মাদারের উম্বে থাকে, তখন এই তোমার প্লাসেন্টা থেকে কিছু এনজাইম সিক্রেশন হয়। সেই এনজাইম গুলো মাদারের ভেসোপ্রেসিনকে ব্রেক ডাউন করে দেয়। এবার যে তাহলে কি, ভেসোপ্রেসিন যদি ব্রেক ডাউন করে দেয়, ভেসোপ্রেসিন নেই, তখন ডায়াবেটিস ইনসিপিটাস হবে। আর কি, মাদারের এই প্রেগন্যান্ট অবস্থায় কিন্তু মাদারের বডিতে প্রোস্টাগ্ল্যান্ডিনের পরিমাণ বেশি থাকে। এবার প্রোস্টাগ্ল্যান্ডিন কিন্তু আবার কি করবে, ভেসোপ্রেসিন সেনসিটিভিটিকে কমাবে। বাবা কি সমস্যা বলো। তাহলে প্রোস্টাগ্ল্যান্ডিন যখন থাকছে বেশি, তখন সেই কিডনির রেসপন্স টু ভেসোপ্রেসিন কমিয়ে দেবে। সুতরাং সেই সময়ে কিন্তু ডায়াবেটিস ইনসিপিটাস দেখা যেতে পারে। কিন্তু ডেলিভারির পরে সাধারণত এটা ঠিক হয়ে যাওয়ার কথা, ঠিক হয়ে যায়। কিন্তু যদি না হয় তাহলেও একটা সমস্যা। ঠিক আছে, বেশ। এরপরে এতগুলো আমরা টাইপ জানলাম, এরপরে সিমটমসে আসবো। দেখো, সিমটমস তোমরা বুঝতেই পারছো, আমি শুরুতেই বলছি যে এই ডিজিজের মেন জিনিস হচ্ছে পলিইউরিয়া, অর্থাৎ প্রচুর ইউরিন ডিসচার্জ হবে, প্রচুর পেচ্ছাপ বেরোবে। ঠিক আছে, তো সেই ইউরিন ডিসচার্জ নর্মালি আগে কত সেটা আগে দেখি। 1 to 2 লিটার পার ডে। এইবারে যদি সেটা 3 থেকে বেড়ে যায়, মানে অ্যাকচুয়ালি হয় কি এখানে জানো, 15 to 18 বা 20 লিটার পার ডে পর্যন্ত হয়ে যেতে পারে। এবারে একটা ব্যক্তি যদি দিনে 18 থেকে 20 লিটার ইউরিন ডিসচার্জ করে, তাহলে সারাদিন, প্রায় সারাদিন তাকে তোমার বাথরুমে বসে থাকতে হবে বা বারবার যেতে হবে। সেটা তো একটা খুবই সমস্যাজনক, তাই না? এবার তো এই ডিজিজে ওইটাই হয়, কিছু করার নেই। তো এই সিমটমস ফার্স্টে এলো পলিইউরিয়া, এক্সেসিভ ইউরিন ডিসচার্জ। এবং সেই ইউরিন ডিসচার্জের ফলে কি হবে, শরীরে জলের পরিমাণ কমবে, সিরাম অসমোলারিটি বাড়বে, মানে ব্লাডে তোমার সলিউট বেড়ে যাবে, সলভেন্ট কমে যাবে, যেটা নর্মালি থাকার কথা সেটার থেকে অনেক বেড়ে যাবে। গেল। রিসেপ্ট করার জন্য কে বসে আছে, অসমো রিসেপ্টর, কোথায়, হাইপোথ্যালামাসে। সে কি বলবে, থার্ড সেন্টারকে বলে তুমি অ্যাক্টিভেট হও, জল খাও, জলের পরিমাণ কমে গেছে শরীরে। জল খাওয়া মানে কি, এক্সেসিভ জল খাওয়া মানে পলিডিপসিয়া। এখানে এই ছবিটাই দেওয়া আছে, দেখো, প্রচুর এক্সেসিভ ইউরিন ডিসচার্জ, তার জন্য তোমার আলটিমেটলি লিডস টু এক্সেসিভ জল ওয়াটার ইনটেক। ঠিক আছে, এই দুটো সিমটমস এখানে হয়। এছাড়াও ডিহাইড্রেশন, এবং অবভিয়াসলি দেখো শরীর থেকে যদি বেশি জল বেরিয়ে যায় তাহলে তো ডিহাইড্রেশন হবেই। হাইপারনেট্রিমিয়া, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। জল যখন এক্সেসিভ বেরোচ্ছে, আয়ন গুলো কিন্তু রয়ে যাচ্ছে। তাহলে আয়ন মানে সোডিয়াম যদি এক্সেসিভ রয়ে যায়, এক্সেসিভ সোডিয়াম কনসেন্ট্রেশন যখন বডিতে হয়ে যাবে, সেটাকে বলে হাইপারনেট্রিমিয়া। এই হাইপারনেট্রিমিয়া হলে কি সমস্যা, সোডিয়াম তো ভালো জিনিস, আমরা নুন খাই না, এক্সেসিভ সোডিয়াম কখনোই ভালো নয়। কেন? সোডিয়াম কিন্তু নিউরনাল ফায়ারিং এর সঙ্গে যুক্ত। এক্সেসিভ সোডিয়াম যদি থেকে যায়, এক্সেসিভ অ্যামাউন্টে নিউরনাল ফায়ারিং হবে, তার মানে কি সব সময় ব্রেন অ্যাক্টিভ, সব সময় নিউরন গুলো অ্যাক্টিভ হবে, মেন্টাল ডিসঅর্ডার হতে পারে, ব্রেনের সমস্যা হতে পারে, নার্ভ মাসেলের সমস্যা হতে পারে, কনফিউশন হতে পারে, এই ইভেন কোমা পর্যন্ত হতে পারে। এই সমস্ত সমস্যা কিন্তু হতে পারে। নর্মাল সোডিয়াম লেভেল যেখানে 145 মিলিলিটার পার লিটার, সেটার থেকে বেড়ে গেলে এই সমস্ত সমস্যা হবে। বোঝা গেল? বেশ। আর কি, এইবারে দেখো, এই সিমটমস বললাম, ডায়াগনোসিস একে একে স্টেপ বাই স্টেপ আসছে। দেখো, ডায়াগনোসিস, মেন যে ডায়াগনোসিস সেটা হচ্ছে ওয়াটার ডিপ্রাইভেশন টেস্ট বা ডেসমোপ্রেসিন স্টিমুলেশন টেস্ট। কিভাবে করা হয় এই প্রসেসটা ভালো করে দেখো। ফার্স্টে বলছে 8 ঘন্টা, মানে যে ব্যক্তিকে টেস্ট করব তাকে 8 ঘন্টা কোনো জল ইনটেক বা কোনো রকম কোনো ফ্লুইড ইনটেক করতে দেওয়া যাবে না। আমরা কিন্তু ফাস্টিং এর ক্ষেত্রে দেখো পড়েছিলাম যে কোনো খাবার খাওয়া যাবে না, কিন্তু জল খেতে পারবে। এখানে কিন্তু কোনো রকম ফ্লুইড ইনটেক করতে পারবে না। সেই জন্য এটাকে বলছে ফ্লুইড ডিপ্রাইভেশন স্টেট, 8 ঘন্টা ধরে।
হলো। তারপরে আমি তখন ইউরিন অসমোলারিটি চেক করব। দেখো আমি একটা জিনিস বলি, স্টেপের বলার সঙ্গে সঙ্গেই তার কার্যকারিতাটা বলি আগে, কেন করা হচ্ছে এটা। যদি আমার শরীরে যখন আমি ধরো 8 ঘন্টা ধরে জল খাবো না, তখন আমার শরীরে জলের পরিমাণ অলরেডি কমে গেল। যখনই শরীর দেখবে, ব্রেন দেখবে জলের পরিমাণ কমে গেছে, তখন যেটুকু জল শরীরে আছে সেটুকুকে ধরে রাখার চেষ্টা করবে। তখন কি করবে? এডিএইচ এর পরিমাণকে বাড়াবে, এডিএইচ নিজের কাজ করবে। তাহলে কি এইখানে যদি আমি ইউরিন অসমোলারিটি চেক করি, ইউরিন অসমোলারিটি তখন কিন্তু হাই হওয়ার কথা। অর্থাৎ কিনা ইউরিনের যে মানে তোমার কনসেন্ট্রেটেড ইউরিন হওয়ার কথা, ডাইলিউট ইউরিন হওয়ার কথা কিন্তু নয়। কারণ ডাইলিউট ইউরিন হওয়া মানে হচ্ছে জলের পরিমাণ বেশি, আর কনসেন্ট্রেটেড ইউরিন হওয়া মানে কিন্তু জলের পরিমাণ কম। তাহলে যেটুকু ইউরিন ডিসচার্জ হবে সেটা কিন্তু ডাইলিউট নয়, তোমার কনসেন্ট্রেটেড হওয়ার কথা। এটা নর্মাল টাইম, নর্মালি যেটা হওয়ার কথা, আমি নর্মালটা বললাম, পরে কি ডাটা পাচ্ছি সেটা আমি পরে বলছি। এরপরে আমি ডেসমোপ্রেসিন দিলাম। ডেসমোপ্রেসিন হচ্ছে একটা সিনথেটিক তোমার এডিএইচ, ঠিক আছে। এবারে এই ডেসমোপ্রেসিনকে আমি ইনজেকশন ফর্মে দিতে পারি, পিল ফর্মে দিতে পারি, দিলাম মোট কথা। তারপরে 8 ঘন্টা পরে আবার আমি ইউরিন অসমোলারিটি চেক করছি। এবার দেখো, যদি ব্যক্তির যদি ধরো ব্যক্তির ইয়ে হচ্ছে কি বলে তোমার 8 ঘন্টা 8 ঘন্টা তাকে রাখলাম, ধরে নিলাম তার শরীরে এডিএইচ তৈরি হচ্ছে না, মানে আমি যদি এরকম কেস হয় যে এডিএইচ তার শরীরে তৈরি হচ্ছে না, যেটা কোন কেসে হয়? সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাসে। সেক্ষেত্রে কিন্তু আমি এই 8 ঘন্টা পরে যেটা পাবো, সেখানে কিন্তু ইউরিন অসমোলারিটিটা লো হবে, তাই না? মানে তখন কিন্তু জলের পরিমাণ বেশি হবে, কেন? তার শরীরে তো এডিএইচ তৈরি হচ্ছে না। বা নেফ্রোজেনিক বলো, সেখানেও সেম জিনিস হবে, যে এডিএইচ থাকলেও কাজ করছে না। সুতরাং এই 8 ঘন্টা পরে যে জিনিসটা পাবো, সেখানে কিন্তু আমার ইউরিন অসমোলারিটিটা বেশি হবে, তাই না? মানে সরি, ইউরিন অসমোলারিটিটা কম হবে, মানে ডাইলিউট ইউরিন তৈরি হবে। কিন্তু যেই ডেসমোপ্রেসিন দিয়ে দেবো সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাসের ক্ষেত্রে, যেহেতু এডিএইচ ছিল না, যেই আমি বাইরে থেকে এডিএইচ দিলাম, সেই এডিএইচ দেওয়ার পরেই তোমার ইউরিন অসমোলারিটি তখন বেড়ে যাবে, অর্থাৎ কনসেন্ট্রেটেড ইউরিন হয়ে যাবে। ভালো করে ভেবে দেখো আমি জিনিসটা কি বলছি, আমি আবার ডিসকাস করে দেবো একটা ছকের মাধ্যমে। আর যদি নেফ্রোজেনিক হয় তাহলে কিন্তু ডেসমোপ্রেসিন দেওয়ার পরেও সেম জিনিস থাকবে। কেন? বাইরে থেকে আমি এডিএইচ দিয়ে যাই দিই, এডিএইচ কিন্তু চিনতেই পারছে না, রিসেপ্টই করতে পারছে না, তাহলে ইউরিন অসমোলারিটি দেন রিমেন লো। ঠিক আছে, বেশ। এবার দেখো রেজাল্টে আমি যে জিনিসটা এখনই বললাম সেই জিনিসটা এখানে রেজাল্টে পাবে। দেখো এই দিকটা পরে দেখবে, এই দিকটা আগে দেখো। আফটার ফ্লুইড ডিপ্রাইভেশন 8 ঘন্টা পরে দেখো কি দেখাচ্ছি, এই দুটো কেসে দেখো তোমার ইউরিন অসমোলারিটি কিন্তু কম আছে, 300 মিলি অসমোল পার কেজি থেকেও কম আছে, অর্থাৎ ডাইলিউট ইউরিন তৈরি হয়েছে। তার মানে আমাকে বুঝতে হবে যে হয় এডিএইচ নেই, অথবা এডিএইচ থাকলেও কাজ করছে না। বোঝা গেল? বেশ, তার মানে নিশ্চয়ই ডায়াবেটিস ইনসিপিটাস হয়েছে। টাইপ কি হয়েছে সেটা বুঝতে পারছি না এখনো, পরে বুঝবো। আর যদি আমার 8 ঘন্টা পরে চেক করার সময় যদি 800-র বেশি হয়ে যায় রিডিংটা, তাহলে বুঝতে হবে প্রাইমারি পলিডিপসিয়া। এটা একটা মেন্টাল ডিসঅর্ডার। এখানে কি হয়, সব সময় মনে হয় যে আমার জল তেষ্টা পেয়েছে, সেদিন সবসময় সে জল খায়। তার মানে এই না যে তার এডিএইচ সিক্রেশন হচ্ছে না, কিন্তু সে ওই মেন্টালি ওই কন্ডিশনটার জন্য সবসময় মনে হচ্ছে জল খায়। ঠিক আছে, তো এই প্রাইমারি পলিডিপসিয়া কিন্তু ফার্স্টেই ধরা পড়ে গেল। কেন? তার শরীরে তো এডিএইচ তৈরি হচ্ছে এবং রেসপন্সও করছে ঠিক করে। তাহলে তো সেক্ষেত্রে যখন ওয়াটার ডিপ্রাইভেশন স্টেটে রেখে দিলাম তাকে, এডিএইচ ফুললি ফাংশন করলো এবং তার ইউরিনটাকে কনসেন্ট্রেটেড করে দিল, সেজন্য ইউরিন অসমোলারিটি বেড়ে গেল। বোঝা গেল? এইবারে এটা তো ক্লিয়ার, প্রাইমারি পলিটিক্সে ফার্স্টেই হয়ে গেল ক্লিয়ার। কিন্তু এই দুটোর মধ্যে তো এখনো বুঝতে পারছি না যে নেফ্রোজেনিক নাকি না সেন্ট্রাল। সেটার জন্য আমাকে ডেসমোপ্রেসিন ট্রিটমেন্ট দিতে হয়েছে। ডেসমোপ্রেসিন অর্থাৎ আর্টিফিশিয়াল এডিএইচ দেওয়ার পরে যদি কাজ করে, দেখো কাজ যদি করে তার মানে বুঝতে হবে আমার তৈরি হচ্ছিল না, কিন্তু যেই আমি দিয়েছি সুতরাং কাজ করছে। সেটা কোন কেসে হয়? নিউরোজেনিক বা সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাসে। তাহলে রিডিংটা যখন ডেসমোপ্রেসিন দেওয়ার পরে 800-র বেশি চলে এলো, তখন নিশ্চয়ই বুঝতে হবে যে আগে তৈরি হচ্ছিল না, আমি দিলাম ঠিকঠাক কাজ করছে। অর্থাৎ কি,
সেন্ট্রাল বা নিউরোজেনিক বা ক্রেনিয়াল ডায়াবেটিস ইনসিপিডাস। হলো, আগেও কাজ করছিল না, দেওয়ার পরেও কাজ করছে না, তার মানে কি নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিডাস। এতে কি হয় বললাম, যে থাকে কিন্তু কোনো কাজই করে না, অর্থাৎ এখানে ছিল ছিল না, কাজ করছিল না, এখানে আছে এডিএস তবুও কাজ করছে। বোঝা গেল? এই জিনিসটা আরো ভালো করে বোঝার জন্য তোকে এখানে ছবিটা ছকের মাধ্যমে দেওয়া আছে। ফ্লুইড ডিপ্রাইভেশন স্টেটে রাখলাম, তাহলে ফ্লুইড ডিপ্রাইভেশন স্টেটে রাখলে প্রথমে যদি ইউরিন অসমোলারিটি বেড়ে যায়, অর্থাৎ ইউরিন ভলিউম কমে গিয়ে ইউরিন যদি কনসেন্ট্রেটেড হয়ে যায়, তাহলে ফার্স্টেই বুঝতে হবে সাইকোজেনিক পলিডিপসিয়া বা প্রাইমারি পলিডিপসিয়া হয়েছিল। মনে হচ্ছিল এডিএইচ এর কোনো সমস্যা, কিন্তু তার নেই। যদি ইউরিন তখনও ডাইলিউট তৈরি হয়, তাহলে কিন্তু বুঝতে হবে ডায়াবেটিস ইনসিপিটাস হয়েছে। কোন টাইপ বুঝতে পারলাম না, বুঝতে পারবো কখন, ডেসমোপ্রেসিন যখন দেবো, দেওয়ার পরেও দেখছি আমার কোনো কাজ হচ্ছে না, ডাইলিউট ইউরিন হচ্ছে, তখন বুঝতে হবে যে না, এ এডিএইচ থাক বা না থাক কোনো কাজই করবে না, সেটা হয়ে গেল নেফ্রোজেনিক ডায়াবেটিস ইনসিপিটাস। আর দেওয়ার পরে কিন্তু ঠিক কাজ করেছে, মানে ইউরিন অসমোলারিটি বেড়ে গেছে, ইউরিন ভলিউম কমে গেছে, অর্থাৎ কনসেন্ট্রেটেড ইউরিন তৈরি হয়েছে, তখন বলবে এটা হচ্ছে সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস। বোঝা গেল? বেশ, এরপর আসছি ট্রিটমেন্ট প্রসিডিউর। দেখো, ট্রিটমেন্ট সেন্ট্রাল ডায়াবেটিস ইনসিপিটাস এর ক্ষেত্রে খুবই সোজা, যে এখানে যেহেতু এডিএইচ তৈরি হচ্ছে না, বাইরে থেকে সিনথেটিক এডিএইচ অর্থাৎ ডেসমোপ্রেসিন দিয়ে দাও, তাহলেই কাজ মিটে যাবে, এবং এটাকে নেজাল স্প্রে, ইনজেকশন বা ট্যাবলেট ফর্মে দেওয়া যায়। নেফ্রোজেনিকের ক্ষেত্রেই সমস্যা, কি করব? দেখো, এখানে ইনফ্ল্যামেশনের একটা সমস্যা ছিল, সুতরাং অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিতে পারো, ডাইউরেটিক্স দেওয়া যেতে পারে, সোডিয়াম ইনটেককে কমাতে হবে। সোডিয়াম এক্সেসিভ সোডিয়াম ইনটেক হলেও সমস্যা, কিন্তু আর ওয়াটার ইনটেককে কিছুটা বাড়াতে হবে। ঠিক আছে? বেশ, আর কি? এবার ন্যাচারাল ট্রিটমেন্টের জায়গায় যাচ্ছি। এগুলো তো জানলাম যে ওষুধ খেয়ে ইনজেকশন নিয়ে কিভাবে করা যায়। ন্যাচারাল ট্রিটমেন্টে কি করে করা যায়, কারণ দেখো ডায়াবেটিস মেলিটাস বলার সময়ও কিন্তু আমরা ন্যাচারাল ট্রিটমেন্ট অনেক কিছু দেখেছিলাম। এখানে কি ন্যাচারাল ট্রিটমেন্ট, দেখো ফার্স্টেই বলছে ডায়েটটাকে চেঞ্জ করতে হবে। কি কি খাবার বেশি খেতে হবে, যে খাবারগুলোতে বেশি জলের পরিমাণটা বেশি আছে, সেই সমস্ত ভেজিটেবল, সেই সমস্ত ফ্রুটস বেশি খেতে হবে। ফার্স্টেই মাথায় আসবে জল জলে জিনিস কি, শসা, শসা খাও, পালং শাক খাও, ঠিক আছে, তারপরে তোমার এই তোমার ইয়ে ক্যাবেজ খাও, মানে ফুল বাঁধাকপি, এই সমস্ত জিনিসগুলো খাও। এছাড়াও সব থেকে যে একটা জিনিস আছে তরমুজ, গ্রীষ্মকালে প্রচুর হয়, তরমুজ খাও, আনারস, এই সমস্ত জিনিসের জলের পরিমাণ কিন্তু বেশি, সুতরাং এই জিনিসগুলো খেতে হবে। স্ট্রবেরি, ঠিক আছে। আর কি, দেখো কোকোনাট ওয়াটার অর্থাৎ ডাবের জল কিন্তু শুধু জলের চাহিদা মেটায় তা নয়, কিন্তু এটা আয়নের পরিমাণটাকেও কিন্তু ঠিক রাখে, সুতরাং ডাবের জল খাওয়া যেতে পারে। আর হচ্ছে ওই যে বললাম যে এই তোর শরীরে সোডিয়ামের মাত্রা যেন খুব বেশি না হয়ে যায়, কেন না, হাইপারনেট্রিয়ামে তুমি অলরেডি বলেছি কি সমস্যা হতে পারে, সুতরাং হাই সোডিয়াম ইনটেকে যে খাবারগুলো সেগুলো ইনটেক করা যাবে না, যেমন প্রসেসড ফুড সেটা খাওয়া যাবে না। ইভেন আরেকটা জিনিসও বলে দিই, এখানে লেখা নেই, সেটা হচ্ছে টেবিল সল্ট খাওয়ার থেকে যদি সল্ট খেতেই হয় সেক্ষেত্রে কিন্তু ন্যাচারাল সল্ট ইনটেক করা অনেক অনেক বেটার। আর কি, সফট ড্রিঙ্কস কে, কার্বোনেটেড সফট ড্রিঙ্কস কে বেশি খাওয়া যাবে না। আর হচ্ছে ডিহাইড্রেশন, অর্থাৎ কোনো সময় কিন্তু শরীরে জলের পরিমাণ অভাব যদি হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা, কারণ ডিহাইড্রেশনে কি সমস্যা সেটা আমরা অলরেডি জানি। সুতরাং এই সমস্ত পেশেন্টদেরকে সঙ্গে জল ক্যারি করতে হবে। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু এক্সেসিভ জল খেও না, এক্সেসিভ জল খেলেও কিন্তু সমস্যা। ঠিক আছে? নেক্সট আসছে ইলেকট্রোলাইটস কে ব্যালেন্স, আবার সে একই কথা, যে সমস্ত খাবারগুলোতে ইলেকট্রোলাইট থাকে সেই সমস্ত খাবারগুলো খাও, ঠিকঠাক করে যেন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এইগুলোর মাত্রা ঠিক থাকে, খুব বেশি যেন না হয়ে যায়, আবার খুব কম যেন না হয়ে যায়। ঠিক আছে? এই জন্য সোডিয়ামের ইনটেকে ঠিক রাখার জন্য তোমরা জাঙ্ক ফুড বা যেগুলো প্যাকেজড ফুড, প্রসেসড ফুড, সেগুলোকে অ্যাভয়েড করা যেতে পারে। ঠিক আছে? বেশ, আর কি, লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে মুখকে ময়েস্ট অর্থাৎ ভিজে রাখার জন্য। তাহলে কি হবে, দেখো অনেক সময় আমাদের বললাম যে পেশেন্টের মনে হবে যে জল খাবো জল খাবো, অর্থাৎ আবার বেশি জল খেলেও সমস্যা, তাহলে সে কি করবে, সে তখন কি করবে, ললিপপ চুষবে। সোজা কথা, মানে শুনতে হাসি হলেও এটাই ঠিক সত্যি কথা, যে যদি তাকে আমি চকলেট দিই বা কোনো ক্যান্ডি দিই তাহলে কি হবে বলতো, তাহলে দেখবে অনেকক্ষণ তার ওই যে জল খাওয়ার যে প্রবণতাটা সেটা কিন্তু একটু কম থাকবে। ঠিক আছে? তাহলে এই জিনিসটা কিন্তু একটা উপায় হতে পারে।
তাহলে বন্ধুরা আজকে আমরা কি কি জিনিস জানলাম দেখো, ডায়াবেটিস ইনসিপিটাস কি, কেন হয় এবং তার ট্রিটমেন্ট, তার ডায়াগনোসিস, সেই সমস্ত কিছু জিনিস জানলাম। এবং আরো একটা জিনিস জানলাম যে এডিএইচ কে কেন অ্যান্টিডাইউরেটিকই বলা হয়, বা কেন ভেসোপ্রেসিন বলা হয়, বা কেনই বা আরজিনিন ভেসোপ্রেসিন বলা হয়। তো এই গেল আমাদের গোটা ডায়াবেটিস সিরিজ এবং এখানেই এটা সমাপ্ত। সুতরাং তোমাদের কোনো যদি এই সম্পর্কে কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কোয়েরি থাকে, তাহলে সেটা তোমরা কিন্তু কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারো। আমরা পরবর্তীতে সেটা সমাধান করার চেষ্টা করব। এবং অবশ্যই এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করার মাধ্যমে সকলকে জানার সুযোগ করে দিও।